বাবা আজাদ হোসেন শুয়ে আছেন খাটে। শরীরটা নেতিয়ে আছে তার, শুকিয়ে রোগা হয়ে গিয়েছেন অনেকটা। মাহা বাবার পাশে এসে দাঁড়াল, একদম শিয়রের কাছে। ডান হাতটা মাথায় বুলিয়ে আস্তে করে ডাকল, বাবা। চোখ খুলে তাকালেন আজাদ সাহেব। মলিন হাসি দিয়ে মেয়ের মুখটা ছুলেন। চোখ ভিজে উঠল তার। মেয়েটার যে এই পৃথিবীতে তাকে ছাড়া আর কেউ নেই। মাহা, মা। ভিজে উঠা সিক্ত গলায় নিজের নাম শুনে অশ্রুর দলকে থামাতে ব্যর্থ হয় মাহা। বাবা বলেই কেঁদে দেয় সে। এই পৃথিবীতে সে যে বড্ড একা। কাপা কাপা হাতে মেয়ের চোখের পানি মুছিয়ে দেন আজাদ সাহেব। মা না আমার, কাঁদে না মা। ছেচকি তুলতে তুলতে মাহা বলে, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে বাবা। আজাদ সাহেব একটু উঠে মেয়ের কপালে চুমু খান। আরও ফুপিয়ে উঠে মাহা। আহ্লাদ শেষ হইলে ওষুধ খেয়ে আমাকে উদ্ধার করেন। দরজায় দাঁড়িয়ে খেকিয়ে উঠেন দিনা। মাহাকে ছেড়ে দিয়ে বিছানায় হেলান দিয়ে বসেন আজাদ সাহেব। চোখটা হালকা বুজে গম্ভীর গলায় বলেন, মাহা, তুমি অনেক জার্নি করে এসেছ, যাও রেস্ট করো। মাহা কিছু না বলেই বাবার ঘর থেকে বেরিয়ে আসে। তার ঘরটা এখন মাহিনের। বারান্দার পাশে ছোট একটা স্টোর রুম ছিল। সেখানে তার জিনিসপত্র রেখে দিয়েছিলেন দিনা। একটা চৌকি পেতে রাখা। মাঝে মাঝে বাসায় আসলে এই ছোট ঘরটাতেই সবটা সময় কাটে মাহার। কি অদ্ভুত, এই যে তার হাতে ব্যাগ নেই, মোবাইল নেই। একবার তো কেউ জিজ্ঞেস করল না এসব কোথায়। একবারও কেউ জানতে চাইল না তার কেন আসতে দেরি হল। এমনকি বাবাও না। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মাহা। এই পৃথিবীর এতিম সন্তানগুলোই কেবল বুঝে মা আসলে কি। ড্রয়িং রুমের বাথরুম থেকে ফ্রেশ হয়ে পুরনো একটা জামা গায়ে দিয়ে চৌকিতে শুয়ে পড়ে মাহা। শরীর ক্লান্ত, মন ক্লান্ত, মস্তিষ্ক ক্লান্ত। একটা বিশাল বড় মাঠ, চারদিকে ঘেরা পাহাড়। পাহাড়ের পাশেই নদী। মাহা একটা সাদা শাড়ি পরেছে, একেবারে ধবধবে সাদা শাড়ি। তার কুকড়া চুলগুলো ছেড়ে রাখা সারা পিঠময়ে। মিঠা রোদে ঝলমল করছে তার চুলগুলো। মাঠের দুপাশে সাদা ফুলের বাগান। মাহা মুগ্ধ নয়নে চারপাশ দেখছে। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো মাহার কানে। মাহা হন্তদন্ত হয়ে তাকাচ্ছে চারপাশে। কার আওয়াজ এতটা করুণ? কার আর্তনাদ? আবার আওয়াজটা ভেসে এলো কানে। মাহার নাম ধরেই তো চিৎকার করছে। মাহা ছুটে যাচ্ছে শব্দের উৎসের দিকে। একটা বিস্তৃত নদী। নদীর মাঝামাঝি একটা মেয়ে। পানিতে ডুবে যাচ্ছে সে। পরনে নীল শাড়ি। মাহাকে দেখে চিৎকার করল, মাহা, মাহারে, বাঁচা, আমাকে বাঁচা। ভীষণ কষ্ট হচ্ছে আমার। শরীরটা ভীষণ জ্বলছে আমার। এটা তো চৈতি, তার প্রিয় বান্ধবী আতিয়া জামান চৈতি। মাহা লাফ দিল নদীতে। সে তো সাঁতার জানে না, তবুও ভাসছে কিভাবে। কাছাকাছি যেতেই নদীর গহীনে তলিয়ে গেল চৈতি। মাহা সেখানে পৌঁছাতে পারল না। তার আগেই তার মুখ চেপে ধরল একজোড়া কালো হাত। টেনে নিয়ে গেল নিজের সাথে। ঘাড়ে একটা বিষ পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা পেল মাহা। ভীষণ জ্বলছে ঘাড়টা, ভীষণ। কালো হাত দুটোতে সজোরে কামড় বসিয়ে দিল মাহা। নদীতেই ভেসে বেড়াতে লাগল উদ্ভ্রান্তের মতো। হঠাৎ নৌকা নিয়ে এগিয়ে আসছে এক যুবক।
সাদা পাঞ্জাবি পরনে ফর্সা মতন লোকটা, মাথায় ঝাঁকড়া চুল, অদ্ভুত কালো চোখের মণি, কি মায়াময় তার চেহারা। নৌকাটা ভরা হলুদ রঙা ফুলে, কি সুন্দর ফুল, চোখ ধাঁধিয়ে মন নাড়িয়ে দেওয়া সৌন্দর্য। 29। এই মায়াবী পুরুষটাকে তো মাহা চিনে। ফায়রাজ সার্থক। গুরুগম্ভীর যার কণ্ঠস্বর, এই সুরটাও তো মাহা চিনে, খুব করে চিনে। মাহার ঠোঁটে ফুটে উঠল এক অভূতপূর্ব হাসি। মনের সুখে নিজেকে বিলিয়ে দিল নদীর ঝলমলে পানিতে। এবার তো ডুবে গেলেও তার শান্তি। উহু, না তো, মাহা ডুবল না তো। একজোড়া বলিষ্ঠ হাত তাকে টেনে নিল বুকে, একেবারে বুকের মাঝে। ফিসফিসিয়ে বলল, তোমার মরণ হওয়ার আগে আমার মরণ হোক। এই বুকটা ঝাঝরা করে দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। আমার বুকটাকে শেষ করতে পারলেই তুমি ছাড়া পাবে, অলোকানন্দা। অতঃপর নৌকাটা চলতে লাগল দূরদূরান্তে। ঝাঁকড়া চুলের মানুষটার বুকে মাথা দিয়েই আবারও চোখ বুজল মাহা। এই তো তার স্থান, পরম সুখের স্থান। এই স্থানে মরলেও মাহার কোনো দুঃখ নেই। আপু, আপু, এই মাহা আপু। ধরফরিয়ে উঠে বসে মাহা। কোথায় সে? আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে মাহা। এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। মাহিন খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, চিকন গড়ন, মুখে কৈশোরের ছাপ। মাহাকে হতভম্ব হয়ে চারপাশ তাকাতে দেখে মাহিন জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? হুম। মা খাবারটা পাঠালেন, তুমি খেয়ে নাও, বলে চৌকিতে খাবার রাখল মাহিন। তার আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে। মাহা আপুকে অনেক ভালো লাগে তার, কতটা আদর করে তাকে। মায়ের ভয় কথা বাড়ায়নি মাহিন, চুপচাপ বেরিয়ে এলো। মাহার একদম খেতে ইচ্ছে করছে না, তবুও হাত ধুয়ে কয়েক লোকমা ভাত খেল। মাথাটা বড্ড ধরেছে, কফি প্রয়োজন। হলে থাকলে হয়তো নিজেই বানিয়ে খেত। নিজের বাড়িতেও যেন শখানেক বাধা তার। কালো রঙের ওড়নাটা মাথায় দিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে এলো মাহা। দুপুর গড়িয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছে সে। ড্রয়িং রুমে বসে পান চিবুচ্ছেন দিনার মা। দিনা সোফায় বসে দিয়ার চুলে তেল দিয়ে দিচ্ছেন। মাহাকে দেখে মুখ বাঁকালেন দিনার মা। মাহা দেখেও না দেখার ভান করে দরজা খুলে বেরিয়ে এলো। ছাদে যাওয়া প্রয়োজন। 30। বামপাশের ফ্ল্যাটে থাকে দিনার বড় ভাইয়ের পরিবার। মাহা সিঁড়ি দিয়ে উঠবে এমন সময় তাকে পিছু ডাকল এশা। দিনার ভাইঝি। আরে মাহা আপু যে, কেমন আছো? মলিন হাসল মাহা। হাসি মুখে জবাব দিল, হুম, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। ছাদে যাচ্ছিলে? হ্যাঁ। যাক ভালোই হলো, চলো আমিও যাব। মাহা না করতে পারল না। তার একটু একা থাকতে ইচ্ছে করছে, একা শ্বাস নিতে ইচ্ছে করছে। এশা মাহার চেয়ে লম্বা, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবার প্রথম বর্ষে পড়ছে। শ্যামলা গায়ের রং, মায়াবী চেহারা। করুণাময় কখনো কাউকে অসুন্দর করে পৃথিবীতে পাঠান না, তারই দৃষ্টান্ত এশা। দীঘল কালো হাঁটু ছাড়িয়ে চুল তার। মায়াময় চেহারার দিকে একবার কেউ তাকালে দ্বিতীয়বার তাকাতে বাধ্য। হালকা শীত পড়েছে, শীতল মিষ্টি হাওয়া বইছে চারদিকে। ছাদের এক কোনো অপেতে রাখা দোলনায় দোল খাচ্ছে মাহা। এশা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কথায় কথায় এশা বলল, আপু।
খবরে দেখালো সিলেট থেকে আসার পথে ট্রেনে নাকি ডাকাতের দল হামলা করেছিল। 5 জন মেয়ে নিখোঁজ, 2 জনকে মেরে ফেলেছে। যাত্রীদের সকল টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে ডাকাতের দল। এশার কথায় চমকে তার দিকে তাকালো মাহা। নিজেকে ধাতস্থ করে বলল, ভয়াবহ ব্যাপার। আর বলতে, আমার তো মেয়েগুলোর জন্য কষ্ট হচ্ছে আপু। নির্ঘাত তাদের শয্যাসঙ্গী করার জন্য নিয়ে গেছে। যুবতী মেয়েগুলোকে বেছে বেছে ধরে নিয়েছে। মাহা জবাব দিল না। আজ হয়তো সেও সেই মেয়েদের দলে থাকত, যদি না সার্থক তাকে সাহায্য করত। আচ্ছা, এভাবে না বলে চলে আসাটা কি ঠিক হয়েছে মাহার? মাহা, রেজওয়ান এসেছে। ইউনিফর্ম নেই গায়ে, একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরনে, পকেটে হাত গুজে রাখা। এশা মাথা নিচু করে নিল। তার শ্যামলা চেহারায় লজ্জার আভা। রেজওয়ানকে দেখে উঠে দাঁড়ালো মাহা। রেজওয়ান এগিয়ে এসেছে মাহার দিকে। তোমাদের বাসায় গেলাম, আন্টি বলল তুমি ছাদে, তাই ছাদে এলাম। অতঃপর সে তাকালো এশার পানে। কপাল কুঁচকে বিরক্তির সুরে আবার বলল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে মাহা। জি, বলুন ভাইয়া। পরে মাহার মনে পড়ল এখানে এশা উপস্থিত। ওর সামনে তো সব কথা খুলে বলতে পারবে না। এশা তখনও দাঁড়িয়ে। মাহা কিভাবে এশাকে চলে যেতে বলবে বুঝতে পারছে না। রেজওয়ানি বলল, তুমি একটু বাসা থেকে ঘুরে এসো এশা। আমার কিছু জরুরি কথা আছে মাহার সাথে। এশা মাথা নিচু করে বেরিয়ে গেল। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কি? তার মনটা বারে বারে বলে উঠল কি আপনি অনেক খারাপ। ছাদের দক্ষিণ দিকে বেতের চেয়ার সাজিয়ে রাখা, সেখানে পাশাপাশি বসল তারা। কিছুক্ষণ নীরবতা। চৈতির ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো মাহা। গুলশানের এক বহুতল বিল্ডিং, 2 তলা আর 3 তলা মিলিয়ে ডুপ্লেক্স বাসাটা সার্থকের। রাজকীয়ভাবে সাজানো সবটা। এখন সব তছনছ। ড্রয়িং রুমের সবগুলো শোপিস ভাঙা। নিজের ঘরে 2টো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে আছে সার্থক। সার্থকের বন্ধু লুবান, সেক্রেটারি মুইনচিন আর বোন নিভা, বোন জামাই রবার্ট। সবার মুখই চিন্তিত। সার্থক এত রেগে আছে কেন? আমাকে তুমি কষ্ট দিল অলোকানন্দা। ঘুমের ঘোরে বিড়বিড় করল সার্থক। মেয়েটার কত বড় সাহস! সার্থককে মিথ্যা বলে। এই ফায়রাজ সার্থককে। ঘুমের ঘোরেই মাথার দুপাশের শিরা দুটো ফুলে উঠে সার্থকের। আগামীকাল আমার পরীক্ষা। আগের দিন খুব টেনশন নিয়ে ঘুমুতে গিয়েছিলাম। রুমানাকে তো চিনেন ভাইয়া? হুম। রুমানার ডাকে ঘুম ভাঙল আমার। নিজেকে আবিষ্কার করলাম একটা পিছালা রাস্তায়, সেই সাথে কিছু অচেনা মুখ। রুমানার মুখে শুনলাম আমি নাকি সিলেট বেড়াতে এসেছি চৈতির সাথে। রুমানাও ট্রেনে আমাদের সাথে এসেছিল। দেরি হওয়ায় ও অন্য বগিতে ছিল।
বিশ্বাস করুন ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছিলাম না। স্ট্রেঞ্জ। চিন্তিত দেখালো রেজওয়ানের মুখ। মাহা একজন মেধাবী মেয়ে। সব সময়ই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে জানে। ওকে এই প্রথম এতটা বিচলিত হতে দেখল রেজওয়ান। ও যতটুকু জানত ছুটিতে চৈতির সাথে সিলেট গিয়েছিল মাহা। মায়ের মুখে শুনেছিল সে। কা কা করে মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক দ্বারকাক। রেজওয়ান সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তারপর? যতক্ষণে বুঝলাম সেটা রুমানাদের বাসা ততক্ষণে জানতে পারলাম চৈতি নিখোঁজ। এত রাতে কোথায় গেল কেউ বলতে পারছিল না। মেইন গেটে তালা ছিল। তারপরই সকালে আপনাকে ফোন দিয়েছিলাম ভাইয়া। 31 বলেই মাথা নিচু করল মাহা। পরেরটুকু জানা আছে রেজওয়ানের। মাহার ফোন পেয়ে উৎফুল্ল হয়ে গিয়েছিল তার অবাধ্য হৃৎপিণ্ড। যখন প্রাণপাখিটার কাপা কাপা ভীতু স্বরের সিক্ত গলায় ভিজা আওয়াজটা শুনল, অবাধ্য হৃদয়ের কম্পন বন্ধ হবার উপক্রম প্রায়। রুদ্ধশ্বাসে কেবল বেরিয়ে এসেছিল একটা বাক্য, আমি আছি তো মাহা। কল্পনার ভাসমান জগৎ থেকে বেরিয়ে রেজওয়ান প্রশ্ন করল, গতকাল কি ঘটেছিল? তখন বোধহয় সন্ধ্যা। হঠাৎ ট্রেন থেমে গেল। দুই পাশে ঘন জঙ্গল। কিছুই বুঝতে পারছিলাম না কেন, কি হলো। গুঞ্জন ভেসে এলো, ডাকাত ডাকাত। আমার সাথে একজন ছিলেন, তিনি ট্রেন থেকে দৌড়ে নেমে গেলেন। আমিও তার পিছু পিছু ছুটলাম। ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তার সাথে জঙ্গলের দিকে দৌড় শুরু করলাম এলোমেলোভাবে। সামনে একটা সাঁওতাল বসতি। সেখানে রাত কাটিয়ে ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে করে। সার্থকের কথাটা ইচ্ছে করেই বলেনি মাহা। বলতে ইচ্ছে করছে না। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সেটা ভুলে যাবে সে। একদম ভুলে যাবে। ঘাড়ে চিনচিন ব্যথাটা বেড়েছে আবার। ডান হাতটা উঠিয়ে ঘাড়ে হালকা ম্যাসেজ করল মাহা। ব্যথাটা হঠাৎ হঠাৎ হয়, আস্তে আস্তে মাথায় ছড়িয়ে পড়ে। তুমি ঠিক আছো মাহা? ঘাড় থেকে হাত সরিয়ে নিল মাহা। মলিন হেসে বলল, আমি ঠিক আছি। রেজওয়ানের খুব ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, তিনি টাকি কোনো ছেলে ছিল? মুখে চলে আসলেও নিজেকে সংযত করল রেজওয়ান। নীরবতা। ঢাকার বিকেলগুলো অবশ্য নীরব হয় না। দূর থেকে বাস ট্রাকের আওয়াজ ভেসে আসছে। হিম শীতল হাওয়া বইছে। মাথার উপরে দাঁড় কাকের দল উড়ে বেড়াচ্ছে। এদিকটায় কাকের আনাগোনা আজকাল বাড়ল কিনা। রুমানা ঢাকা আসবে কবে? ওর মা অসুস্থ, বলেছে তাড়াতাড়ি ফিরবে। সিলেট পুলিশ তোমাদের সবাইকেই তো জিজ্ঞাসাবাদ করেছে? হ্যাঁ। রুমানার সাথে আমার একবার কথা বলা প্রয়োজন মাহা। তুমি আমার পরিচিত, তাই এই কেসটায় আমি ইনভলভ হচ্ছি। নয়তো এটা সিলেট পুলিশের অধীনে। যতক্ষণ না পর্যন্ত চৈতির খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেসটায় আমি সরাসরি কিংবা অফিসিয়ালি ইনভলভ হতে পারব না। তবে ব্যক্তিগতভাবে আমি ইনভেস্টিগেট করব। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।
32 মাহা। রেজওয়ানের মুখপানে তাকালো মাহা। হলদে ফর্সা মুখটা, ভারী নেত্রপল্লব, কুকড়া চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা মুখে। মাথায় কালো ওড়না দেওয়া। এমন বিষণ্ণতায়ও কি মায়াবী লাগছে প্রাণপাখিটাকে। ধক করে রেজওয়ানের বুকটা। বেসামাল নিজেকে সামলাতে বার কয়েক শুকনো গলায় কাশল সে। তখনই বিচলিত দেখালো মাহার মুখ। উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, পানি খাবেন ভাইয়া? না, না, আজ আমি উঠি। বলেই দাঁড়িয়ে গেল রেজওয়ান। ডান হাতটা গুজে দিল পকেটে। ভাইয়া, চৈতিকে ফেরত পাব তো? ওর বাবা অসুস্থ মানুষ। মুন্সিগঞ্জে ওর ফুফুর বাসায় থাকেন। নিজে চলাফেরা করতে পারেন না। ওর ফুফুর সাথেও তো ওর সম্পর্ক ভালো না। ওর ফুফু চেয়েছিলেন ওকে বিয়ে দিয়ে দিতে। মেয়েটা কতটা যুদ্ধ করে এতটুকু এসেছে আমি দেখেছি ভাইয়া। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না। বলেই ফুপিয়ে কেঁদে দিল মাহা। ভীষণ কষ্ট হচ্ছে তার। মাহার কান্না যে সহ্য হয় না রেজওয়ানের। প্লিজ মাহা, তুমি কেঁদো না। আমি আছি তো। আমার সর্বাত্মক চেষ্টা আমি করব। বলেই ছাদ থেকে গটগট শব্দ তুলে প্রস্থান করল রেজওয়ান। বুকটায় জ্বালা করছে ভীষণ। অন্ধকারে ছেয়ে গেছে ধরা। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের মাঝে যেন নিজের জীবনটা খুঁজে পায় মাহা। তার ভালোবাসার মানুষগুলো সবসময় তার থেকে দূরে সরে যায়। বুঝো হওয়ার আগেই মা চলে গেলেন। বাবা ছিল আপন। সেই বাবাও পর হয়ে গেল। চৈতি মেয়েটা ছিল মাহার অসুন্দর, এলোমেলো জীবনের আলোর দিশা। এক ফোঁটা হাসত না মাহা। সেই মাহাকে খিলখিল হাসি শিখিয়েছে চৈতি। পরিচয়টা 2.5 বছরেরও কম। সেই তো কিছুদিন আগে অ্যাডমিশন কোচিংয়ে লম্বা মতন মেয়েটাকে দেখে অহংকারী ভেবেছিল সে। মেয়েটা যখন ঘুষি মেরে মিনহাজের নাক ফাটিয়ে দিল তখন তো রীতিমতো তাকে ভয় পেত মাহা। ঠান্ডা স্বভাবের, নীরবে বসে থাকা মাহা কিনা বেস্ট ফ্রেন্ড হয়ে গেল বাচাল, স্বাধীনতাপ্রেমী চৈতির। দুজন তো চান্সও পেল এক জায়গায়। সমাজবিজ্ঞান অনুষদে সবাই ভীষণ অবাক হতো তাদের বন্ধুত্ব দেখে। সবার মনে বোধহয় একটাই প্রশ্ন, তেলে জলেও মিশ খায়? এই চৈতির জন্য মাহা কত কথা শুনেছে দিনার। সবকিছু ছাপিয়েছিল তাদের বন্ধুত্ব। সেই প্রাণপ্রিয় বন্ধুটা আজ 4 দিন ধরে নিখোঁজ। আর মাহা কিছুই করতে পারছে না। কিছুই না। দেয়ালে হেলান দিয়ে নিচে বসে পড়ল মাহা। আমার জীবনের প্রিয় মানুষগুলোই কেন হারিয়ে যায় আল্লাহ? আমার জীবনটা এত অদ্ভুত কেন? আবারও চোখে নেমে এলো জল। ঠান্ডা কপলে উষ্ণ জলের স্রোত বয়ে যাচ্ছে। এই জল মুছিয়ে দিতে কেউ কি আসবে? 33 হ্যালো আঙ্কেল, আমি তোমার দিনা আন্টি। আন্টি একটু মাহাকে দেন, ইমার্জেন্সি। আজাদ সাহেবের ফোনে হঠাৎই সকালে ফোন এসেছে রেজওয়ানের। মাহাকে চাচ্ছিল সে। দিনা মুখ বাঁকিয়ে প্রায় মোবাইলটা ছুঁড়ে দিলেন মাহার পানে। মনটা এমনিতেই খারাপ মাহার, সেই সাথে মাথা ব্যথা। রেজওয়ান অধৈর্য হয়ে বলল, হ্যালো মাহা। জি। একটা খারাপ সংবাদ আছে।
কি খারাপ সংবাদ। হাত পা ঠান্ডা হয়ে আসছে মাহার। মাহা কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, কি খারাপ সংবাদ? গতকাল বিকালে সিলেট আগুন পাহাড় থেকে একটা ছিন্ন পা পাওয়া গেছে। সেটা আজ ঢাকা মর্গে পৌঁছেছে। তুমি কি একবার এসে শনাক্ত করে যাবে? আরও কিছু জিনিসপত্রও পাশে পাওয়া গেছে। বিদ্যুৎ চমকানোর ন্যায় শব্দ হচ্ছে মাহার আশেপাশে। শরীরটা অসাড় হয়ে আসছে। বোকা মন বারে বারে বুঝো দিচ্ছে, উহু, এইটা চৈতি নয়। এইটা চৈতি হতেই পারে না। মস্তিষ্ক মানছে না। সে যে যুক্তিতে বিশ্বাসী। আবেগ তার বড্ড অপ্রিয়। হ্যালো, মাহা। তুমি কি শুনতে পাচ্ছ? আমিই আসতাম তোমাকে নিতে। এখানে এখন আমাকে থাকতে হবে। তুমি চলে এসো। আমি আসছি ভাইয়া। যে পোশাক পরনে ছিল তা পরেই রওনা দিল মাহা। ড্রয়িং রুমে টিভিতে সংবাদ দেখাচ্ছে 2012 সালের ন্যায় খুন আবারও। প্রায় 5 বছর পর একই রকম শরীরবিহীন পা উদ্ধার করল সিলেট পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের আগুন পাহাড়ে। গতকাল বিকেলে একজন স্থানীয় উপজাতি সর্বপ্রথম বিষয়টি অবগত করেন সিলেট পুলিশকে। পাটি নিয়ে আসা হয়েছে ঢাকা মর্গে। কার শরীরের অংশ তা এখনও জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। খবর শোনার সময় এখন নয়। দৌড়ে নিচে নেমে একটা রিকশা নিল মাহা। রিকশা যতই এগুচ্ছে ততই বুকটা কেঁপে উঠছে মাহার। এই শীতেও তরতর করে ঘাম বেয়ে পড়ছে তার কপালের দুপাশ দিয়ে। ওড়না দিয়ে কপাল মুছল সে। একটাবারের জন্য চৈতির ফুফু কোনো খোঁজ নেননি। সেই যে মাহা একবার জানিয়েছিল সিলেট থাকতে ফোন দিয়ে। এরপর আর কোনো খবর তিনি নেননি। দায়সারা উত্তর ছিল তার। কোনো ব্যাটার সাথে ভাগছে মনে হয়। জ্যামে আটকে গেল রিকশা। ভীষণ বিরক্ত লাগছে মাহার। ঢাকার জ্যামকে মাহা মন থেকে ঘৃণা করে। গাড়ি করে হসপিটাল যাচ্ছে সার্থক। জ্যামে বসে থেকে গাড়ির জানালা খুলে দেয় সে। পাশে তাকিয়েই চমকে উঠে প্রথমে। চোখ থেকে সানগ্লাস খুলে আবার তাকায় সেদিক পানে। হলদে ফর্সা, কুকড়া চুলের, অহংকারী মেয়েটা। বারে বারে কপালের ঘাম মুছতে ব্যস্ত। বেশ চিন্তিত তার মুখ। সার্থক তাকিয়ে আছে। একধানে প্রাণভরে দেখছে সে। যানজট ভালো লাগছে তার। ভীষণ ভালো লাগছে। হঠাৎ হঠাৎ মেয়েটা চলে গেল। রিকশাটা হারিয়ে গেল সৎগাড়ির মাঝে। বুকটা কেঁপে উঠল সার্থকের। এই মেয়েটাকে আবার হাতের কাছে পেলে নির্ঘাত তুলে আছাড় দিবে সে। মুইংচিন সামনে থেকে লক্ষ্য করছিল তাকে। কি দেখো সাটক? কিছু না, মুইংচিন। তোমারে আজ জরুরি ডাকালো। পা পাওয়া গেছে। হুম। গম্ভীর হয়ে গেল সার্থকের মুখ। হাসপাতালে জরুরিভাবে ডাকানো হয়েছে তাকে। 1.5 বছর পর আবারও সিরিয়াল কিলার মাতব্বর শরীফের খুনের ধরনের মতো খুনের ঘটনা ঘটল। এটা কি করে সম্ভব? মাতব্বর শরীফ তো জেলে। তাহলে কে ঘটাচ্ছে এসব? কেন ঘটাচ্ছে? মর্গ। হিমশীতল কনকনে ঠান্ডাযুক্ত গা ছমছমে এক জায়গা। 2 তালার এক কোনো ঘরটা।
দুপাশে রোগীদের ওয়ার্ড পেরিয়ে মাঝ বরাবর সরু এক রাস্তা। তারপর হাতের ঠিক ডানদিকে এই লাশঘর। শরীরটা নিস্তেজ হয়ে আছে মাহার। ভয় সে পাচ্ছে না, তবে থেমে থেমে গা কাঁপুনি দিয়ে উঠছে তার। ওড়না দিয়ে কপালের ঘামের বিন্দুগুলো আবার মুছে নিল সে। সামনে ইউনিফর্ম পরনে রেজওয়ান এবং ডাক্তার ওয়াসিফ। এই তো কতক্ষণ আগে মাহা পৌঁছেছে হাসপাতালে। আর তখনই রিকশা থেকে নেমে ঝটপট ভাড়া মিটিয়ে যেই হাসপাতালের গেট দিয়ে ঢুকবে অমনি রেজওয়ান এগিয়ে এলো মাহার পানে। প্রচুর ভিড়। সাংবাদিক এবং তাদের ক্যামেরাম্যানদের ঠাঁই হচ্ছে না স্থানটায়। এএসপি রেজওয়ানের পিছু পিছু তারাও চলে এলো সেখানে। মাহা, চলো বলেই মাহার হাত আঁকড়ে ধরল রেজওয়ান। দুজন কনস্টেবলও রয়েছেন। তারা যথাসম্ভব চেষ্টা করছেন আমজনতা আর সাংবাদিকদের ভিড়টাকে ঠেলে দিতে। কোনো ক্রমেই পেরে উঠছেন না। এত পুরুষের মাঝে নিজেকে অসহায় লাগছে মাহার। এর মাঝে আবার হাত আঁকড়ে ধরেছে রেজওয়ান। কেমন যেন লাগছে মাহার। সবাই উপচে পড়ছে তাদের উপরে। রেজওয়ান এক ধমক দিল। কাজ হয়নি। এত এত ফ্ল্যাশ ক্যামেরা, সব তাক করা হচ্ছে মাহার উপরে। ভিড় ঠেলে যেই না একটু সামনে এগুলো মাহা আর রেজওয়ান অমনি একজন সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি কি পা শনাক্ত করতে এসেছেন? আপনার সাথে ভিকটিমের কি সম্পর্ক? নীল শার্ট পরা একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন। সিলেটের এই ঘটনার সাথে 2012 সালের ঘটনার সম্পৃক্ততা রয়েছে। আপনার কি ধারণা? আপনি কি ভিকটিমের পূর্ব পরিচিত? ভিকটিম কি ছেলে না মেয়ে? আপনার কি এই খুনের সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে? এএসপি রেজওয়ান কি আপনার পূর্ব পরিচিত? এমন সব প্রশ্নে হতভম্ব হয়ে যাচ্ছিল মাহা। মাথা থেকে কালো ওড়নার ঘোমটা খুলে গেল তার। ঝোড়ো ঝোড়ো করে সারা পিঠময় ছড়িয়ে পড়ল কোকড়া চুলগুলো। হলদে ফর্সা মায়াবী মুখের কাছে বিষণ্ণতাও যেন হার মানছে। হঠাৎ রেজওয়ানের হাত থেকে মাহার হাত ছুটে গেল। ব্যাপারটা এত বেড়েছে যে পুলিশও ভিড় নিয়ন্ত্রণ করতে পারছে না। সাংবাদিকদের পাশাপাশি আছে উৎসুক জনতার ভিড়। গেটের বাইরেই এমন ভিড়। ভিতরে পুলিশ কাউকে আপাতত ঢুকতে দিচ্ছে না। 35 হতবিহ্বল হয়ে পড়ল মাহা। ভিড়ের মাঝে মনে হল কোনো পুরুষ নিজের নিম্ন অংশ দিয়ে ইচ্ছে করে মাহার পিছনে স্পর্শ করছে। গা ঘিন ঘিন করে উঠল মাহার। হঠাৎ একটা হাত যেই না মাহার শরীরের সামনের অংশ স্পর্শ করবে অমনি চোখ বন্ধ করে চিৎকার করে উঠল মাহা। রেজওয়ানের ডাকও সে শুনতে পাচ্ছে। মাহা মাহা করে নাম ধরে ডাকছে। শত অপবিত্র হাতের মাঝে একটা পবিত্র হাত আঁকড়ে ধরল মাহার ডান হাত। মাহা তখনও চোখ বন্ধ করে রেখেছে। কেবল মনে হল সে সামনে এগুচ্ছে। একটা পবিত্র শরীরের বেষ্টনী তাকে সামনে নিয়ে যাচ্ছে। এই ঘ্রাণটা তো মাহার বড্ড পরিচিত। আপন আপন একটা ঘ্রাণ। এই ঘ্রাণের লোকটাকে তো মাহা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। খুব ইচ্ছে ছিল চোখ মেলে দেখবে। যখন তাকালো তখন সে হাসপাতাল গেটের ভিতরে। সামনে রেজওয়ান মলিন মুখে দাঁড়িয়ে। আমাকে ক্ষমা করো মাহা। হঠাৎ হাতের বাঁধনটা আলগা হয়ে গেল। মুখ খুলে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না মাহা। কাঁপা কাঁপা সুরে প্রশ্ন করল, আমাকে এখানে কে দিয়ে গেল ভাইয়া? এখানের একজন ডাক্তার।
ফায়রাজ সার্থক। সার্থক নামটা শুনে বুকের ধুকপুক ধুকপুক করা যন্ত্রটা যেন থেমে যাচ্ছিল আপনমনে। শরীরে অদ্ভুত অনুভূতি। মাহা কেন জানে না। পিছন ফিরে তাকালো একবার। মানুষটার পিছনের অংশ দেখতে পেল সে। পায়ে শু, কালো প্যান্ট আর ডাক্তারদের সাদা এফরন গায়ে। গটগট করে হেঁটে চলে যাচ্ছে নিষ্ঠুরটা। মাহা। ধ্যান ভেঙে বাস্তবে ফিরল মাহা। চলে এসেছে তারা। উপরে সাদা বোর্ডে লাল রঙের হরফে স্পষ্ট লেখা, মর্গ। লেখাটার দিকে তাকিয়ে গায়ে কেমন যেন একটা কাঁপুনি দিয়ে উঠল মাহার। রেজওয়ান আস্তে করে জিজ্ঞেস করল, তুমি কি ভয় পাচ্ছ মাহা? না না ভাইয়া, কাপা সুরে উত্তর দিল মাহা। দরজাটা খুলে দিতেই ভিতরে প্রবেশ করল তারা। একটা ভ্যাপসা গন্ধ এসে নাকে লাগল মাহার। ঘরটা অন্ধকার, হিম শীতল। সারি সারি লাশ রাখা, সবগুলোর উপরে সাদা কাপড়। ঘরটা মোটামুটি বড়। একপাশের দেয়াল ঘেঁষে তৈরি লাশ রাখার ফ্রিজ। মাহা চোখ মুখ বন্ধ করে হেঁটে যাচ্ছে ওদের পিছু পিছু। অবশেষে কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছাল তারা। কেমন যেন গা ছমছমে ভাব। মাহার অদ্ভুত কারণে ভয় লাগছে না। কেন এমন হচ্ছে মাহা জানে না। মন প্রাণ দিয়ে চাইছে শরীরের অংশটুকু যেন চৈতির না হয়। হলুদ টিমটিম একটা বাতি জ্বলছে স্থানটার উপরে। বেডের মতন শক্ত পাটাতনের উপরে সাদা কাপড় দিয়ে ঢাকা। রেজওয়ান, মাহা দাঁড়িয়েছে বামপাশে। ডাক্তার ওয়াসিফ ডানপাশে। 50 বয়সের প্রবীণ, অভিজ্ঞ ডাক্তার তিনি। আসার সময় কি যেন বলছিলেন রেজওয়ানকে। মাহা শুনেনি। চশমাটা ঠিক করে স্থির হয়ে দাঁড়ালেন ডাক্তার ওয়াসিফ। আস্তে আস্তে বললেন, এমন ঘটনা কি করে আবার পুনরাবৃত্তি হলো তাই নিয়েই টেনশনে আছি রেজওয়ান। এমন কত শরীরের অংশ দেখেছি, তবে সম্পূর্ণ শরীর আজও মিসিং। আমারও একই চিন্তা ডাক্তার ওয়াসিফ। কথা বলার মাঝেই সাদা কাপড়টা উপরে উঠিয়ে দিলেন ডাক্তার ওয়াসিফ। মাহা এতক্ষণ নীরব দর্শক ছিল। ছিন্ন পায়ের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল মাহার। পাগলের মতো খুঁটিয়ে দেখতে লাগল সে। উরু থেকে ছিন্ন একখানা পা। উরুর দিকটায় লাল রক্ত জমাট বেঁধে আছে। 36। বুড়ো আঙুলের পাশটায় কাটা দাগ। এটা তো চৈতির পায়ের মতো। কনিষ্ঠা আঙুলের পাশটায় একটা লাল তিল। চৈতিরে বলেই ডুকরে কেঁদে উঠল মাহা। বুকটা যেন ফেটে যাচ্ছে তার। এটা তো চৈতির পা। বিশ্বাস হচ্ছে না মাহার। ডাক্তার ওয়াসিফ তাকালেন রেজওয়ানের দিকে। রেজওয়ান আঁকড়ে ধরল মাহাকে। আস্তে আস্তে বলল, কাম ডাউন মাহা, এখনো ডিএনএ টেস্ট বাকি। এটা তো কেবল প্রাথমিক শনাক্তকরণ। কেঁদো না প্লিজ ভাইয়া, এটা চৈতি। আমার চৈতির পা এটা ভাইয়া। চৈতিরে। চৈতি। মাহার অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। স্থান কাল ভুলে গেছে মাহা। রেজওয়ান, আপনি ওকে নিয়ে বাইরে যান। আকস্মিক শোকটা ও হয়তো নিতে পারছে না। জ্ঞান হারালো মাহা। একটা সবুজ পাহাড়, চারপাশে সবুজে আবৃত। বিভিন্ন রকম ডাক ভেসে আসছে চারপাশ থেকে। মাহা দাঁড়িয়ে আছে পাহাড়ের এক কোনো তার পরনে একটা লাল টকটকে শাড়ি। শিফন শাড়িটার আঁচল উড়ছে হিমেল বাতাসে। স্নিগ্ধ বাতাসে মনে দোলা দিচ্ছে অদ্ভুত ভালো লাগা। হঠাৎ আবার একটা চিৎকার, যেমনটা ছিল আগের মাঠে।
মাহার নাম ধরে ডাকছে কেউ। মাহা হতবিহ্বল হয়ে পড়ল। এপাশ ওপাশ খুঁজতে লাগল সে শব্দের উৎস। কি করুণ ডাকটা! বাঁচতে চাওয়ার আকুতি, মিনতি সে কণ্ঠে। মাহা অবশেষে খুঁজে পেয়েছে সে কণ্ঠ। নীলকণ্ঠ, বিষাক্ত কণ্ঠ। পাহাড়ের পাশ ঘেঁষে একটা বড় খাদ। চৈতি একটা গাছের ডাল ধরে ঝুলে আছে। পাহাড়ের গায়ে লাগোয়া শুকনো ডালটা। মাহাকে দেখে করুণ কণ্ঠে বলে উঠল, আমাকে বাঁচাবি না মাহা? মাহা জবাব দিতে পারল না। কি মায়াবী চোখ মেয়েটার! মাহা হাত বাড়াল চৈতির দিকে। চৈতি একটা হাত এগিয়ে দিল মাহার দিকে। একটু, আর একটু হলেই তো চৈতি ছুঁয়ে ফেলবে মাহার হাত। তখনই ডালটা ভেঙে গেল। চৈতি তলিয়ে গেল খাদের গহীনে। কেবল ভেসে এলো একটা ডাক, মাহারে। সেই নীলকণ্ঠের পিছনে যেই না মাহা ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই কেউ আঁকড়ে ধরল মাহার হাত। একেবারে বুকের মাঝে নিয়ে গেল। তার উষ্ণ ঠোঁটের পরশ দিল মাহার কপালে। স্পর্শটা সত্যিই অনুভব করল মাহা। খুব করে অনুভব করল। অতঃপর ঝাঁকড়া চুলের মানবটা খুব করে বকল তাকে। মাহা চুপ করে শুনছে। ভালো লাগছে তার, খুব ভালো লাগছে। তার বুকের স্পন্দন গুনতে ভালো লাগছে। এই মাহা, মাহা। রেজওয়ানের ডাকে অবচেতন মস্তিষ্ক সচেতন হয়ে উঠল মাহার। ভারী চোখ দুটো খোলার চেষ্টা করল সে। মস্তিষ্ক সচল হতেই চোখ খুলে গেল তার। মনে পড়ল বিগত কথাগুলো। পাটা তো চৈতির। হাতের স্যালাইন ছিঁড়ে ফেলল মাহা। তরতর করে রক্ত বের হচ্ছে সেখান থেকে। রেজওয়ান তৎক্ষণাৎ হাত চেপে ধরল তার। অসহায় কণ্ঠে বলল, এসব কেমন পাগলামি মাহা? এমন জানলে আমি তোমাকে কখনোই এখানে আসতে বলতাম না। তুমি না বুঝদার। কেন অবুঝের মতো করছো মাহা? মাহার মনে হল ও নিজের মাঝে নেই। এই মুহূর্তে সে চৈতিকে দেখতে চায়। মর্গে গেলে কি খুঁজে পাবে? নাকি সিলেটের আগুন পাহাড়? ভাইয়া প্লিজ আমাকে ছাড়েন। আমি চৈতির কাছে যাব। প্লিজ ভাইয়া। বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করল মাহা। সবার কাছে শক্ত মনের এসপি রেজওয়ানও যেন অসহায় হয়ে পড়ে এই মেয়েটার সামনে, তার প্রাণপাখিটার সামনে। মাহার পাগলামি বাড়ছে। উঠে বসার চেষ্টা করছে সে। হঠাৎ একটা ভারী পুরুষালী কণ্ঠ ধমক দিল তাকে, একদম চুপচাপ বসুন, কোনো নড়াচড়া করবেন না। পরিচিত কণ্ঠের এমন ধমকে কেঁপে উঠে দরজার পানে তাকালো মাহা। সার্থক দাঁড়িয়ে, গলায় স্টেথোস্কোপ, গায়ে সাদা এফরন, ভিতরে সাদা শার্ট। মাহা স্থির হয়ে বসে রইল। মাথা নিচু হয়ে গেল তার। রেজওয়ান উঠে হাত মেলাল ডক্টর ফায়রাজ সার্থকের সাথে। মলিন হেসে বলল, মেয়েটা এমন কেন করছে ডক্টর? সার্থক মাথা নিচু করে রাখা মাহার পানে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। হঠাৎ ধাক্কাটা নিতে পারেননি। তাছাড়া পেশেন্টের শরীর প্রচুর দুর্বল। ঠিকমতো ঘুমান না, খাওয়া দাওয়া করেন না, তাই এমন হচ্ছে। ওকে সুস্থ করে তুলুন ডক্টর ফায়রাজ। ইউনিফর্ম পরনে এসপি রেজওয়ানের এমন আকুতিতে রাগ লাগছে সার্থকের। কেন লাগছে সে জানে না। এই আকুতিতে কিছু একটা আছে। সেটা কি কোনো অধিকারবোধ? আপনি চিন্তা করবেন না মি রেজওয়ান। মিস মাহা সুস্থ হয়ে যাবেন। চেহারায় যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে কথাটা বলল সার্থক। এই মুহূর্তে নিজের রাগ সে প্রদর্শন করতে চাচ্ছে না।
রেজওয়ান আশ্বস্ত হল কিনা তার চেহারা দেখে বুঝার উপায় নেই। রেজওয়ান এগিয়ে গেল মাহার কাছে। পাশে রাখা চেয়ারে বসে বলল, মাহা, আমি একটু আসছি, কিছুক্ষণের ভিতরই ফিরে আসব। প্লিজ তুমি শান্ত হয়ে থেকো। তুমি না ব্রেভ গার্ল? মাহা মাথা নিচু করে রেখেছে। আস্তে করে মাথাটা ডানদিকে দুলালো একবার। অতঃপর স্থান ত্যাগ করল রেজওয়ান। সম্পূর্ণ সময় ধরে মাহা এবং রেজওয়ানকে পর্যবেক্ষণ করছিলেন ডক্টর ফায়রাজ সার্থক। রেজওয়ান বেরিয়ে যেতেই মাহার পাশে এসে বসল সে। হাতটা টেনে নিল আলতো করে নিজের কাছে। রক্ত পড়া বন্ধ হয়েছে কিছুটা। কেঁপে উঠল মাহা। হাতের রক্ত পরিষ্কার করতে করতে সার্থক বলল, আপনি কি সবসময় এমন পাগলামি করেন মাহা? মাহা কিংকর্তব্যবিমূঢ়। মুখ দিয়ে কোনো কথাই আসছে না তার। হাত কাঁপছে রীতিমতো। হাত ছাড়ানোর চেষ্টা করল সে। সার্থক আরও শক্ত করে চেপে ধরল। আমার সাথে একদম জেদ দেখাবেন না মাহা। আমি অফিসার রেজওয়ান নই। এখানকার কর্তব্যরত একজন ডাক্তার আমি। আশা রাখছি একজন ডাক্তারের সাথে কিরকম ব্যবহার করতে হয় সেই শিক্ষা আপনার পরিবার আপনাকে দিয়েছে। বুকটায় হঠাৎ একটা পিঁপড়ের কামড় অনুভব করল মাহা। ২০ পিঁপড়া দলে দলে কামড়ে চলেছে তার বুকে। হাত পরিষ্কার শেষে উঠে দাঁড়াল সার্থক। গটগট করে বেরিয়ে গেল সে। একবার পিছু ফিরে তাকায়নি। তাকালে হয়তো দেখতে পেত তার অলোকানন্দার ছলছল দুটি নেত্র। কিছুক্ষণ বাদে একজন নার্স এলেন। হাতে সুপের বাটি। মাহাকে নিজ হাতেই খাইয়ে দিলেন তিনি। মাহা অবাক হল অনেকটা। নার্সের এত ভালো ব্যবহারের পিছনে কার হাত রয়েছে বুঝতে অসুবিধা হল না তার। নার্স ওর হাতে ইঞ্জেকশন পুশ করার কিছুক্ষণের মাঝেই ঘুমেরা এসে জড়ো হল তার চোখে। ঘুমের দুনিয়ায় পাড়ি জমালো মাহা। মাহা কি জানে এতটা সময় তার পাশে বসেছিলেন ডক্টর ফায়রাজ সার্থক? এই যেমন এখনো বসে আছেন। দ্বিতীয়বারের মতো মাহার কপালে চুমু এঁকে দিল সার্থক। মেয়েটাকে কি সে ভালোবেসে ফেলল তবে? এই যে কালো সালোয়ার কামিজ পরনে হলদেটে ফর্সা মেয়েটা, কোকড়া চুলের হৃদয় দুলানো মেয়েটার কি প্রেমে পড়ে গেল সার্থক? অবাধ্য জীবনে কি শান্তির পরশ হবে মেয়েটা? মাহার মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে সার্থক বলল, তুমি আমার পবিত্রা, অলোকানন্দা। দূর থেকে তাদের লক্ষ্য করছে নেকড়ের চেয়েও ধারালো দুখানা চোখ, একেবারে পর্দার আড়াল থেকে। দুজনের মধ্যে একজন ব্যক্তির প্রতি তার ভীষণ রাগ। চোয়াল শক্ত হয়ে এলো। কে বাইরে? সার্থকের গলার আওয়াজ পেয়ে সরে গেল সে। নারী। এই পৃথিবীতে একমাত্র নারী পুরুষকে ধ্বংস করতে পারে। আবার এই নারী কোনো ধ্বংসের তাণ্ডবে মাতোয়ারা পুরুষকে নিজের ছোঁয়ায় পবিত্র করতে পারে। ভালোবাসা এক গভীর কুহক। এই কুহকে ডুবে নিজের সত্তাও ভুলে যায় অনেকে। কিন্তু অতীত তাকে ফেলে দেয় দোটানায়, এক গভীর দোটানায়। ৩৮। এসপি প্রলয় চ্যাটার্জির জরুরি তল্লবে হাসপাতাল থেকে চলে এসেছে রেজওয়ান। এখানে উপস্থিত আছেন আরও ২ চৌকস পুলিশ অফিসার, এএসপি শাওন ও মোবারক। প্রলয় চ্যাটার্জি ভেতরে প্রবেশ করতেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল ৩ জন। মধ্যবয়সী ভদ্রলোকের চেহারায় কাটখাট্টা ভাব। চুলগুলো ছোট করে কাটা। এই বয়সেও যথেষ্ট ফিট তিনি। ইউনিফর্মে তাকে দেখলে অনেক নব্য পুলিশ অফিসারেরই ঘাম ছুটে যায়। বিশাল কাচের টেবিলের বামপাশের চেয়ারে বসলেন তিনি। রেজওয়ান সহ বাকিদের বসতে বললেন তার বিপরীতে রাখা ৩টা চেয়ারে। সকলে চেয়ারে বসতেই রেজওয়ানের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন প্রলয়।
গম্ভীর কণ্ঠে বললেন, মেয়েটা কি শনাক্ত করতে পেরেছে? জি, স্যার। কিন্তু বাকি জিনিসগুলো দেখানোর আগেই ওর অবস্থা খারাপ হয়ে যায়, ফলে দেখানোর আগেই অজ্ঞান হয়। মাহা হোসেন তো আপনার পূর্ব পরিচিত? জি। ডানহাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালের একপাশ ঘষলেন প্রলয়। এটা তার মুদ্রা দোষ। অফিসার্স, এই শরীরের অংশ প্রাপ্তির ঘটনাকে কোনোভাবেই হেলায় ফেলায় নেওয়া যাবে না। 2012 সালে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল সারা বাংলাদেশ। পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ একযোগে কাজ করেছিল তখন। প্রয়াত স্যার আজিজ এই ঘটনার মূল তদন্তে ছিলেন। স্যারের নেতৃত্বে অবশেষে অপরাধীকে ধরতে সক্ষম হই আমরা। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কেস এগুচ্ছে না। কোর্টের শুনানির আগের দিন আজিজ স্যারের বাসায় আগুন ধরে। পুড়ে ছাই হয়ে যায় সব। প্রাণ হারান স্যার আজিজ সহ তার পরিবার। মোবারক প্রশ্ন ছুড়েন, স্যার সব প্রমাণ কি আজিজ স্যারের কাছে ছিল? কিভাবে মারা যান তিনি? সেই সম্পর্কে আজও আমরা জানি না। সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড ঘটে। সন্দেহভাজন কোনো কিছুই ছিল না। তাই এই ঘটনাকে অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিয়েছে আদালত। শাওন মাঝে প্রশ্ন করল, স্যার এমনও তো হতে পারে। এটা পরিকল্পিত হতেও পারে অফিসার শাওন। কিন্তু এরপর থেকে খুনের ঘটনা আর ঘটেনি। রেজওয়ান চুপচাপ সব শুনছিল। সে প্রশ্ন করল, স্যার এখন আমাদের প্রথম পদক্ষেপ কি? দেখুন মি রেজওয়ান, মাহা হোসেন আপনার পূর্ব পরিচিত। তাছাড়া সর্বপ্রথম মিসিং কেসে আপনার সাথেই তিনি যোগাযোগ করেন। অর্থাৎ কেসটায় সর্বপ্রথম ইনভলভ আমরা হয়েছি। আপাতত সিআইডি কিংবা অন্য কোনো ব্রাঞ্চকে আমি এর সাথে যুক্ত করতে চাচ্ছি না। মিরেজওয়ান, আপনি, শাওন এবং মোবারক, আপনাদের তিনজনকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হবে। আপনাদের আন্ডারে থাকবেন 100 জন পুলিশ সদস্য। আমি আশা রাখছি এই ঘটনার মূল অপরাধীদের আমরা শনাক্ত করবই। সিলেট পুলিশের সহযোগিতাও প্রয়োজন পড়বে স্যার। অবশ্যই। আমি যোগাযোগ করেছি। তারা সাহায্য করবেন আপনাদের। স্যার, লাশটা আতিয়া জামান চৈতির কিনা তা আগে আমাদের নিশ্চিত হতে হবে। ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করুন। করেছি স্যার। চৈতির বাবা এবং ফুফু আর কিছুক্ষণের মাঝেই হাসপাতালে পৌঁছে যাবেন। ভেরি গুড রেজওয়ান। তাহলে আপনারা কাজে লেগে যান। এই ঘটনা উদ্ঘাটন করতে পারলে অনেক বড় শিকলের সন্ধান মিলবে বলে আমার ধারণা। শাওন, মোবারক কেবিন ত্যাগ করল। রেজওয়ান বের হওয়ার আগেই তাকে ডাকলেন প্রলয়। মি রেজওয়ান। জি, স্যার। আপনাকে নিয়ে আমি আশাবাদী মি রেজওয়ান। এই ঘটনা বড় কোনো ঝড়ের পূর্বাভাস। কিংবা ঝড়টা হচ্ছে আমাদের অজান্তে। আমরা টের পাচ্ছি না। বহু মানুষের জীবন এর মাঝে জড়িয়ে আছে। মাত্র কিছুক্ষণের মাঝেই মিডিয়াতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই ঘটনা। আমাদের যা করার শীঘ্রই করতে হবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব স্যার। বলেই বেরিয়ে গেল রেজওয়ান। 39। মর্গের রাস্তা কোনো দিকে মনে করতে পারল না মাহা। সে কোনো তলায় আছে তাও তার ধারণার বাইরে। শুধু মনে আছে ঘুম থেকে উঠে মনে হলো চৈতি তাকে ডাকছে। চৈতির কাছে যাওয়া প্রয়োজন। তাই আবার স্যালাইন ছিঁড়ে মর্গের উদ্দেশ্যে বেরিয়েছে সে। চৈতির সাথে তার কথা বলা খুব প্রয়োজন। হাত থেকে টপটপ করে রক্ত পড়ছে মেঝেতে। সেই খেয়াল তার নেই। মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেদিকে খেয়াল নেই। এটা কয়তালা? 2 তালা নাকি 3?
কোথায় মর্গ? উফ। মাথাটা চেপে ধরে সিঁড়ি দিয়ে পাগলের মতো নামছে মাহা। নার্স, এই কেবিনের পেশেন্ট কোথায়? রক্ত লাল চোখে প্রশ্ন করল সার্থক। একটু আগে মাত্র বাইরে বেরিয়েছিল সে, আর এসে দেখে মাহা নেই। কি হলো বলুন? আপনাদের কাজের প্রতি এত অনীহা কেন আমাকে বলতে পারবেন? মেয়েটা মানসিকভাবে সুস্থ না, আপনাকে দায়িত্বে রেখে গেলাম। মেয়েটা কোথায় চলে গেল তা আপনি জানেনও না। নার্স নাজমা যারপরনাই অবাক হচ্ছেন। এতটা বছরে কখনো হাসিমুখ ছাড়া সার্থক কারো সাথে কথা বলেনি। সবসময় সুন্দরভাবে কথা বলেছে, বড় বড় ভুল হলেও বুঝিয়ে দিয়েছে। আজ একটা মেয়ের জন্য এতটা অস্থির তিনি কেন হচ্ছেন? মেয়েটা কি অনেক স্পেশাল কেউ? মুখ খুলে কিছু বলবে তার আগেই কেবিন থেকে বেরিয়ে গেল সার্থক। ফ্লোরে রক্তের ফোঁটা তার চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রক্তের ফোঁটার সূত্র ধরেই সামনে এগুচ্ছে সে। কপালে ভাঁজ, তার ব্রাশ করে রাখা ঝাঁকড়া চুলগুলো এলোমেলো। অদ্ভুত কালো চোখের মণি দুটো লালবর্ণ। সরু রাস্তা ধরে এগুচ্ছে মাহা। একটা সরু কণ্ঠে চৈতি ডাকছে তাকে। চৈতির সরু ডাক ভেসে আসছে। মাহাকে কি যেন বলতে চায়, খুব জরুরি কথা। মাহাও এগিয়ে যাচ্ছে, শুনতে যে তাকে হবেই। এই তো মর্গের দরজা। উপরে সাদা বোর্ডে লাল কালিতে বড় বড় করে লেখা মর্গ। আমি আসছি চৈতি বলে মর্গে প্রবেশ করার আগেই তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল সার্থক। পাগলামি শুরু করল মাহা। তাকে যে ভিতরে যেতেই হবে। চিৎকার চেঁচামেচি শুরু হলো তার। প্লিজ, আমাকে ছেড়ে দেন, আমাকে ভিতরে যেতে দেন। চৈতি ডাকছে আমায়। এই চৈতি, আমি আসছি। সার্থক আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাহা, শান্ত হন। শক্ত সামর্থ্যবান সার্থকও যেন পেরে উঠছে না মাহার সাথে। কোনো দৈব শক্তিতে তাকে ভর করেছে যেন। সার্থকের হাত হালকা আলগা হতেই তার বুকে নিজের পিঠ দিয়ে ধাক্কা দিল মাহা। আকস্মিক ধাক্কাটা সামলিয়ে উঠতে পারল না সার্থক। পিছিয়ে গেল কিছুটা। মাহা মর্গের দরজাটা খোলার আপ্রাণ চেষ্টা করছে। তার সমস্ত চুল এলোমেলো হয়ে আছে। ওড়নাটাও শরীরে নেই। হাতে রক্তের মাখামাখি। হলদেটে ফর্সা মুখটা লালবর্ণ ধারণ করেছে। উন্মাদের মতন আচরণ করছে মাহা। কাজল কালো চোখে অদ্ভুত আকুতি। ছলছল করছে নেত্রযুগল। নিজেকে সামলিয়ে মাহাকে আবার আঁকড়ে ধরল সার্থক। মাহা, আমার অলকানন্দা, আমার বুকটা ঝাঝরা করে দাও। তবুও এমন পাগলামি করো না, আমার যে কষ্ট হয়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে মাহা। সার্থকের কথাগুলো আদৌ তার কানে গিয়েছে কিনা সন্দেহ। ধাক্কাধাক্কির এক পর্যায়ে মাহার গালে চড় বসিয়ে দিল সার্থক। স্তব্ধ হয়ে গিয়েছে মাহা। বাম হাতটা গালে দিয়ে অশ্রু মিশ্রিত চোখে সার্থকের দিকে তাকালো সে। সার্থক কিছু বলবে তার আগেই কান্নায় ভেঙে পড়ল মাহা। ফুপিয়ে কাঁদছে মেয়েটা। মনের সব কষ্টগুলোকে অশ্রু হিসেবে বের করার বৃথা চেষ্টা যেন। দেয়াল ঘেঁষে বসে পড়ল মাহা। দেয়ালে মাথা হেলিয়ে কেঁদে যাচ্ছে একমনে। চৈতি, চৈতি রে, আল্লাহ, আমার আপন মানুষগুলোকে তুমি কেন কেড়ে নাও আল্লাহ।
সার্থক অসহায় হয়ে তাকিয়ে রইল কতক্ষণ। অতঃপর নিজেও বসে পড়ল মাহার পাশে। পাশ থেকে কালো ওড়নাটা উঠিয়ে হাতে নিল। ওড়নাটা আলতো করে দিয়ে দিল মাহার উপরে। মাহা ভুলে গেল সকল বাধা। ঝাঁপিয়ে পড়ল সার্থকের বুকে। এই বুকটা কি একান্তই নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে মাহা? মাহার উষ্ণ অশ্রুতে ভিজে যাচ্ছে সার্থকের সাদা শার্ট। এক একটা অশ্রুর ফোঁটা কাটার মতো বিঁধছে বুকটায়। কিংকর্তব্যবিমূঢ় সার্থক আলতো করে জড়িয়ে ধরল তার অলকানন্দাকে। এক ফোঁটা অশ্রু তার চোখ থেকেও গড়িয়ে পড়ল কি? কেটে গিয়েছে সহস্র বছর, সহস্র মাস, সহস্র ঘণ্টা। ঘোরের মাঝেই ছিল দুজনে। একসময় ঘোর কাটল সার্থকের। মাহা তার বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। সার্থক নিজের নরম ঠোঁট দুটোর উষ্ণ ভালোবাসা দিল মাহার কপালে। অতঃপর কোলে তুলে নিল তাকে। একেবারে মিশিয়ে ফেলল বক্ষে। হেঁটে যাওয়ার পথে মানুষজন অদ্ভুত চোখে তাকিয়ে দেখছে তাদের। 4 বছর হয় হসপিটালে জয়েন করেছে সার্থক। এই 4 বছরে কোনো দিন কোনো নারী পেশেন্টের সাথে অতিরিক্ত কথা পর্যন্ত বলেননি ডক্টর ফায়রাজ সার্থক। তাহলে আজ কে এই মেয়ে? এই মেয়ের প্রতি এতটা টান কেন ডক্টর ফায়রাজের? হসপিটালের প্রতিটা স্টাফ অবাক হয়ে তাকিয়ে আছে। সার্থককে দেখে মুইংচিন দৌড়ে এলো তার কাছে। মাহার দিকে একবার তাকালো সে। মুখে হাসি ফুটিয়ে বলল, 7, মেয়েটা কে? প্রথমে জবাব দিল না সার্থক। মুচকি হাসল একটু। অতঃপর হাঁটতে হাঁটতে ফিসফিসিয়ে বলল, আমার পবিত্রা। মুইংচিন কি বুঝল কে জানে। আরেকবার হাসিরা এসে ধরা দিল তার মুখে। তার ছোট ছোট চোখ দুটো হাসির কারণে আরো ছোট হয়ে গেল। কুঁচকি উঠল চোখের দুপাশ। সেটা দেখার জন্য অপেক্ষা করল না সার্থক। সে নিজের মতো হেঁটে চলে গিয়েছে দূরে। বহু দূরে। 41। জানেন জিনিয়া ম্যাডাম, সার্থক স্যার একটা মেয়ের জন্য কি যে চোটপাট দেখাইল। মেয়েটার মাথায় সমস্যা। কেমন পাগলামি করে। ওই মেয়েরে আবার স্যার কোলেও নিছে। ডক্টর জিনিয়া তাবাসসুম, সার্থকের সহকর্মী। নার্স নাজমার কথাগুলো শুনে অবাক হয়ে তার দিকে তাকালো জিনিয়া। অদ্ভুত সুরে বলল, সার্থক আর কোলে? ইয়েস ম্যাডাম। আপনি যে কি বলেন না নাজমা আপা, এটাও পসিবল। সত্যি বলছি ম্যাডাম। বিশ্বাস না হলে আপনি অন্যদের জিজ্ঞেস করে দেখতে পারেন। চেয়ারে হেলান দিয়ে কতক্ষণ নাজমার দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল জিনিয়া। বিগত 3টা বছর ধরে সার্থকের সাথে একটা সম্পর্ক গড়ার চেষ্টায় আছে জিনিয়া। সার্থক কোনোভাবেই তার ডাকে সাড়া দেয়নি। মনে তীব্র আকাঙ্ক্ষা থেকেই অজানা মেয়েটাকে দেখার ইচ্ছে পোষণ করল জিনিয়া। যে মেয়ে পাথরের বুকে ফুল ফুটায় তাকে তো একবার দেখতেই হয়। অফিসার মোবারক, আপনি একটা টিম নিয়ে সিলেট যাবেন। সিলেট পুলিশের সাথে কথা বলে আগুন পাহাড় সহ আশেপাশের জায়গা ভালো করে পর্যবেক্ষণ করবেন। আশা করছি কোনো সূত্র আমরা পাবই। ঠিক আছে মি রেজওয়ান। ভিকটিমের পরিবার কি হসপিটালে পৌঁছেছে? জি। আমি বের হব এখনই।
দ্রুত হসপিটালে যাওয়া প্রয়োজন। প্রয়োজনীয় কথা বলা শেষে থানা থেকে বের হয়ে গেল রেজওয়ান। প্রাণপাখিটার জন্য মন কেমন করছে তার। স্যার, আমার একটু সমস্যা হয়েছে বাসায়। কনস্টেবল মুন্সিকে ফোন দিয়ে এসব কথা শুনে মেজাজ বিগড়ে গেল রেজওয়ানের। যথাসম্ভব ঠান্ডা সুরে প্রশ্ন ছুড়ল সে। আপনি আমায় না বলে চলে গেলেন কেন মুন্সি সাহেব? স্যার, আপনি তো বড় স্যারের কার্যালয়ে আসলে অনেকক্ষণ থাকেন, এমনকি রাতও হয়ে যায়। আর আমার বাসা থেকে হঠাৎ ফোন করল। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার কাজ শেষ করে পড়ে আসুন। সালাম স্যার। গাড়ি নিয়ে নিজেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল রেজওয়ান। রাস্তায় জ্যাম নেই তেমন, গাড়ি চলছে আপন গতিতে। রেজওয়ানের মনটা বোধহয় উড়ে চলে গেছে তার প্রাণপাখির কাছে। একটা ফোন করেও কোনো খোঁজ নেয়নি সে। মাহা কি রেগে আছে তার প্রতি? হঠাৎ মনের মানসপটে ভেসে উঠল সেই হলুদ ফর্সা মায়াবী মুখটা। কোকড়া চুলগুলো পিঠে ছড়িয়ে আছে, মোহিত করা অক্ষি যুগল। ভারী ভারী নেত্রপল্লব, আর সুর কি মণিমুগ্ধকর, কি অভূতপূর্ব গলার সুর। সৃষ্টিকর্তা কি সমস্ত মিষ্টতা মেয়েটার গলায় দিয়েছে? রেজওয়ানের এখনো মনে পড়ে, তখন মাহার বয়স কত, 13 কি 14। কি অভূতপূর্ব বীণা বাজাতো মাহা। প্রতিদিন ভোরে মাহাদের ছাদে লুকিয়ে থাকত রেজওয়ান। মাহা যখন এলোমেলো চুলে মন খুলে ছাদের একপাশে বসে বীণা বাজাত, কি মণিমুগ্ধকর লাগত তার। কল্পনা থেকে বাস্তবে ফিরে জোরে ব্রেক কষতে হয় রেজওয়ানকে। সামনে মানুষের জটলা বেঁধেছে। স্যার, স্যার। একটা বৃদ্ধ লোকের ডাকে গাড়ি থেকে নামল রেজওয়ান। কি হয়েছে চাচা? মাইয়াটার হাতে ছুরি দিয়া ফোঁস দিছে পড়ে মোবাইল লইয়া ছিনতাইকারী ভাগছে স্যার। দেখি সাইড দেন। উঁচু গলায় বলল রেজওয়ান। ইউনিফর্ম পরনে পুলিশ অফিসার দেখে মানুষজন সরে জায়গা করে দিল। সাথের বৃদ্ধ লোকটা বললেন, এই স্যারেরে সাইড দেন আপনারা, সাইড দেন। লাল 3 পিস পরনে একটা মেয়ে বাম হাতে ডান হাতের কবজিতে চেপে ধরে রাস্তায় বসে আছে। আপনি ঠিক আছেন ম্যাডাম? রেজওয়ানের প্রশ্নে মুখ তুলে মেয়েটা। 42। দিনার ভাগিনী এশাকে দেখে খানিকটা অবাক হয় রেজওয়ান। মাহাদের পাশের ফ্ল্যাটেই থাকে মেয়েটা। শ্যামলা গায়ের বর্ণ, দীঘল কালো হাঁটু সমান চুল। এই তুমি এশা না? নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখে কান্নাগুলো বেরিয়ে আসে স্পষ্টভাবে। কাঁদতে কাঁদতে মাথা নাড়ায় এশা। রেজওয়ানের কষ্টই লাগে দেখে। আচ্ছা, কান্না করো না, উঠে দাঁড়াও। আস্তে আস্তে উঠে দাঁড়ায় এশা। হাত দিয়ে রক্ত পড়ছে তার। ছুরির টানে অনেকটা কেটেছে বোধ হয়। হাত থেকে রক্ত পড়ছে তো। চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ভিড়ের দিকে তাকিয়ে রেজওয়ান বলল। এভাবে তামসা না দেখে মেয়েটাকে একটু সাহায্য করলেও তো পারতেন আপনারা। এশা মুগ্ধ নয়নে চেয়ে আছে। রেজওয়ান এশাকে ইশারায় আসতে বলে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে।
এশা আস্তে আস্তে এগিয়ে গেল তার পিছু পিছু। রেজওয়ান গাড়িতে ড্রাইভিং সিটে বসল। এশা বসল তার পাশে। বিড়বিড় করে বলল, হাত কেটে যদি আপনার পাশে বসা যায় তাহলে আমি এমন 100 বার নিজের হাত কাটতে রাজি। রেজওয়ান ঘুমন্ত মাহার দিকে একমনে তাকিয়ে আছে সার্থক। কি মাইবি তার অলকানন্দা। কোকড়া চুলগুলো ছড়িয়ে আছে সারা মুখে। মেয়েটা কি স্পেশাল কেউ? ডক্টর ফায়রাজ? জিনিয়ার প্রশ্নে তার দিকে একবার তাকায় সার্থক। অতঃপর চোখ ফিরিয়ে আবার মাহার পানে তাকিয়ে বলে, হয়তো। তা সেও কি ডক্টর? কেন? না, মানে ডক্টর ফায়রাজ তো আর সাধারণ কাউকে ভালোবাসবে না। মেয়েটাকে দেখে বয়সে আপনার থেকে অনেক ছোট মনে হচ্ছে। মেয়েটা কি মেডিকেল স্টুডেন্ট? কোনো মেডিকেলে পড়াশোনা করে? ওর নাম মাহা। মাহা বলে ডাকলেই খুশি হব ডক্টর জিনিয়া। তাছাড়া ডক্টররা কি শুধু ডক্টরদেরই প্রেমে পড়ে? না না, আমি তো তা বলিনি। গলা উঁচিয়ে বলল জিনিয়া। খয়েরি চুলগুলো পনিটেল করা, লেডিস শার্ট এবং জিন্স প্যান্টের উপরে ডাক্তারি এফরন, সাদা ফর্সা গায়ের রং, চেহারায় দাম্ভিকতা। আস্তে কথা বলুন ডক্টর জিনিয়া। একজন পেশেন্ট এখানে ঘুমাচ্ছে। সার্থকের কথায় থমথমে হয়ে উঠল জিনিয়ার মুখটা। কিছু না বলেই স্থান ত্যাগ করল সে। ভালোবাসার গহীনে তুমি আমাকে টেনেই নিলে অলকানন্দা। শীতের রেশ কাটছে ধীরে ধীরে। বসন্তের আগমন ঘটবে ধরণীতে। নির্জীবতাকে দূরে ঠেলে দিয়ে সজীব হয়ে উঠবে ধরণী। গাছে গাছে গজাবে নতুন পাতা। রঙিন ফুলে মুখরিত হবে চারপাশ। নতুন প্রেমের হাওয়া লাগবে মনে। 29 বছর শেষে শুষ্ক মরুভূমিতে এবার কি ফুটবে ফুল? ছড়িয়ে দিবে তার সৌরভ। তুমি তাহলে ব্যান্ডেজ করা শেষ হলে বাসায় চলে যেও এশা। আমার একটু জরুরি কাজ আছে। ইমার্জেন্সি ওয়ার্ডে এশার হাতের কাটা অংশ ব্যান্ডেজ করা হচ্ছে। চোখ মুখ কুঁচকে রেখেছে মেয়েটা। পাশে রেজওয়ান। এশা আদৌ রেজওয়ানের কথা শুনেছে কিনা সন্দেহ। কাটা স্থানটায় স্যাবলন লাগাতেই এক চিৎকার দিল সে। সহ্য করতে না পেরে কেঁদেই দিল এবার। নার্স রুনা বিরক্ত হলেন। এমন চিৎকার চেঁচামেচি করা রোগী তার বড্ড অপছন্দ। পাশে ইউনিফর্ম পরনে পুলিশ দেখে চেয়েও ধমক দিতে পারছেন না তিনি। তাই নরম গলায় বললেন, এত চিৎকার করবেন না। এশা তার টানা টানা ছলছল চোখে একবার তাকালো রেজওয়ানের দিকে। তার চোখগুলো যেন চিৎকার করে বলছে, এই পুলিশ একটু আমার হাত ধরলে কি হয়? একটু আমার মাথায় হাত বুলিয়ে দিল কি হয়? মুখে নিস্তব্ধতা। রেজওয়ান তখন ফোনে ব্যস্ত। চোখ তুলে তাকানোর আগেই এশা নিজের চোখ ফিরিয়ে নেয়। একতরফা ভালোবাসায় সত্যিই অনেক কষ্ট। নীরবে চোখের পাশ ঘেঁষে বেয়ে পড়ে অশ্রু। এই অশ্রুর মূলে কে? হাতে জ্বালা নাকি রেজওয়ান? নার্স ব্যান্ডেজ করে চলে গিয়েছেন। ছোট বেডটায় বসে এশা। হাঁটু বিস্তৃত চুলগুলো এলোমেলো। চলো তোমাকে রিকশা করে দিই। এশা কোনো প্রত্যুত্তর করল না। মনে কথা কি মুখে বলা যায়? হাসপাতালের গেটের সামনে থেকে এশাকে রিকশা করে দিল রেজওয়ান। রিকশায় উঠে মাথা নিচু করে বসে রইল এশা।
রেজওয়ান ভাড়াটা মিটিয়ে দিয়ে বলল, এখন জরুরি কাজ আছে আমার, নয়তো আমিই দিয়ে আসতাম তোমাকে। আর ছিনতাইকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব আমি, তুমি চিন্তা করো না। আচ্ছা। অভিমান ভাঙল তবে। এই কয়েকটা লাইনই মন ভরিয়ে দিল যেন। মুচকি হাসিটা বিস্তৃত হল ঠোঁটে। শ্যামল মায়াবতীর রূপ দেখার জন্য রেজওয়ানের সময় কই? সে তো তার প্রাণপাখিতে মত্ত। কই আমার মাইয়া কই? আল্লাহ গো! চৈতির ফুফুর আহাজারিতে হাসপাতাল কেঁপে উঠছে। চৈতির বাবা জামান সাহেব অসুস্থ মানুষ। চেয়ারে চুপ করে মাথা নিচু করে বসে আছেন তিনি। রেজওয়ান প্রথমে একটু থতমত খায়। চৈতির ফুফুর এহেন আচরণ ও আশা করেনি। যতদূর জানত চৈতির ফুফু তো চৈতিকে সহ্যই করতে পারে না। আর এখন এমন দেখাচ্ছে যেন চৈতি উনার নিজেরই মেয়ে। রেজওয়ান বসল জামান সাহেবের পাশে। আস্তে করে বলল, চাচা। মাথা তুললেন জামান সাহেব। চোখ দুটো গর্তে ডেবে আছে। রোগা, ফর্সা শরীর, বড় দাড়ি। এককালে এই লোক অনেক সমৃদ্ধশালী ছিলেন দেখেই বোঝা যায়। রেজওয়ানের হাতে দুটো ফাইল। ফাইল খুলে একটা সদ্য তোলা ছবি দেখালো সে। একটা নূপুরের ছবি। সাদা গোল্ডের নূপুর। শুধু একটা চিকন চেনো। একপাশে একটা লাভ আকৃতির ডিজাইন। ছবিটার দিকে শব্দহীন কয়েক পলক চেয়ে রইলেন জামান সাহেব। অতঃপর দুহাতে মুখ ঢেকে নীরবে অশ্রু ঝরালেন তিনি। রেজওয়ান জিজ্ঞেস করল, চাচা, নূপুরটা কি চৈতির? জবাব না দিয়ে মাথা নাড়লেন জামান। নিজেকে সামলিয়ে সিক্ত গলায় বললেন, নূপুরটা আমার চৈতির। আমিই উপহার দিয়েছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলল রেজওয়ান। সে বুঝতে পারছে জামান সাহেবের মন অবস্থা ভালো না। কিন্তু কিছু কথা না জিজ্ঞেস করলেই নয়। আপনার শেষ কবে কথা হয় চৈতির সাথে? 20 কি 22 দিন আগে। ঠিক আছে, আপনি বসুন। কিছুক্ষণের মাঝেই ডিএনএ টেস্ট করার জন্য ডাকা হবে আপনাকে। আমার চৈতি? আমার চৈতির কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? 44। অসহায় বাবার আকুতিতে কিছুই বলতে পারল না রেজওয়ান। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি বসুন, আমি আসছি। চৈতির ফুফু রেহানা নিজের মতো বিলাপ করেই যাচ্ছেন। দোষগুলো ঘুরিয়ে ফিরিয়ে তিনি মাহার কাঁধেই ফেলতে চাচ্ছেন। রেজওয়ান মহিলার বিলাপে কর্ণপাত না করে বেরিয়ে এলো। দোতলায় যাওয়া প্রয়োজন। এশাকে রিকশায় তুলে দিয়ে আসার সময় চৈতির ফুফু আর বাবার সাথে দেখায় হয়ে গিয়েছিল রেজওয়ানের। এতটা সময় হয়ে গেছে। এত চেষ্টা করেও দোতলায় যাওয়ার সুযোগ পেল না সে। ঘুমিয়ে আছে মাহা। রেজওয়ান ঘুমন্ত মাহার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে, মেয়েটা এত মোহনীয় কেন? সার্থক ইঞ্জেকশন নিয়ে ভিতরে ঢুকে বিরক্ত চোখে রেজওয়ানের দিকে তাকাল। রেজওয়ান কেন এভাবে তার অলকানন্দার দিকে তাকিয়ে থাকবেন? কেন? বুকে জ্বালাময়ী অনুভূতি অনুভব করছে সার্থক। সেও কি তবে হিংসুটে হয়ে গেল? রেজওয়ান? একধানে মাহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ছিল রেজওয়ান। সার্থকের ডাকে ধ্যান ভাঙে তার। কিছুটা বিব্রতবোধ করছে সে। বিব্রতবোধ কাটাতে হালকা হেসে বলে, ডক্টর ফায়রাজ, মাহার কি অবস্থা এখন? মাহার কাছে এগিয়ে আসে সার্থক। একটা অধিকারবোধ থেকে হাত ধরে তাতে ইঞ্জেকশন পুশ করে। তুলা দিয়ে স্থানটায় হালকা ঘষে বলে, পেশেন্ট মানসিক ট্রমার ভিতর আছেন। চৈতি মেয়েটার মৃত্যু মেনে নিতে পারছেন না সহজে। নিজেকে অপরাধী ভাবছেন।
যার ফলস্বরূপ প্রেশার হাই হয়ে উন্মাদের মতন আচরণ করছেন তিনি। আমারই ভুল ডক্টর ফায়রাজ। আমার ওকে মর্গে নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমরা যারা প্রতিনিয়ত এসব দেখে আসছি তারা যত সহজে জিনিসটাকে গ্রহণ করতে পারব, একজন সাধারণ মানুষ তা পারবে না। মীর রেজওয়ান, আমার মনে হচ্ছে পেশেন্টের এসবের উপর ভয়ানক রকমের ফোবিয়া আছে। রেজওয়ান আর কিছু বলল না। একবার তাকালো মাহার ঘুমন্ত মুখপানে। সার্থক নিজের রাগ চেপে গেল। মেয়েটাকে একবার নিজের করে পেলে হৃদয়ের ভিতরে রেখে দিবে, যেন অন্য কেউ তাকে ছুঁতে না পারে, দেখতে না পারে। ভিকটিমের পরিবারবর্গ এসেছে কি ইন্সপেক্টর রেজওয়ান? আবার ধ্যানে ব্যাঘাত ঘটে রেজওয়ানের। এবার কিছুটা বিরক্ত হয় সে। সার্থক আর রেজওয়ানের মাঝে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দুজন দুজনের উপরে বিরক্ত, শুধু প্রকাশে নমনীয়তা। জি। ভিকটিম চৈতির বাবার ডিএনএ টেস্ট করা হবে। নীরবতা। দুজনই অপরজনের উপস্থিতি পছন্দ করছে না। ঘুমন্ত মাহার মুখপানে একমনে তাকিয়ে থাকতে চাচ্ছে। নিজের প্রেয়সীর সাথে একান্তে সময় বিনিময় করতে চাচ্ছে। অঘোষিত লড়াইয়ে কে হবে বিজয়ী? কেটে গেল সহস্র সময়। ফোন বেজে উঠল রেজওয়ানের। মোবারক ফোন করেছেন। ফোন হাতে অনিচ্ছা সত্ত্বেও বাইরে বেরিয়ে গেল সে। ঈষৎ হাসল সার্থক। এগিয়ে গেল মাহার পাশে। ধপ করে বসে পড়ল পাশের চেয়ারটায়। হাত বুলিয়ে দিল মাহার মাথায়। তুমি তো একান্তই আমার। ৪৫। বলুন মি মোবারক। মি রেজওয়ান, আমি টিম নিয়ে সিলেটের পথে বেরিয়ে পড়েছি। শাওনের কথা ছিল সিরিয়াল কিলার মাতব্বর শরীফের সাথে জেলে গিয়ে কথা বলার। পারমিশন নিয়েছেন? প্রলয় স্যারের পারমিশন নেওয়া হয়েছে। তবে বিপত্তি অন্য জায়গায়। একটু খুলে বলুন মি মোবারক। শাওন এই কেসটায় আমাদের সাথে থাকতে পারবেন না মনে হচ্ছে। উনার ওয়াইফ সন্তান সম্ভবা। কিছুদিনের ছুটি নিতে চাচ্ছেন। উনি কথাটা প্রলয় স্যারের সামনে বলেননি কেন? স্যারকে সবাই ভয় পায়। বুঝতেই তো পারছেন। এখন করণীয়? মিস তাজ আমাদের সাথে যোগ দিবেন। কথাটা কি স্যারকে জানানো হয়েছে? না, এজন্যই আপনাকে কল করা। আপনি কি কাইন্ডলি স্যারকে একটু রাজি করাতে পারবেন? বিরক্ত হল রেজওয়ান। সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাইরে। ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে রেজওয়ান বলল, আমি বললে জিনিসটা খারাপ দেখায় ইন্সপেক্টর মোবারক। এসপি স্যার খুবই ভরসা করে আমাদের তিনজনকে নিযুক্ত করেছেন। তাছাড়া বিপদটা কত গভীর সেটা হয়তো আপনিও উপলব্ধি করতে পারছেন। আমরা এখন রুখে না দাঁড়ালে পুনরায় ২০১২ দেখতে হবে আমাদের। হাহাকার, আহাজারি থাকবে চারপাশে। বুঝতে পারছি মি রেজওয়ান। তবে কাইন্ডলি আপনি যদি স্যারকে বলে দেন, তাহলে স্যার শাওনকে ছুটি দিবেন। উনার ওয়াইফের কন্ডিশন ভালো না। বিদেশ নেওয়া প্রয়োজন। মিস তাজ তো দক্ষ পুলিশ অফিসার। আপনি একটু বিষয়টা দেখেন মি রেজওয়ান। একটা দীর্ঘশ্বাস ফেলল রেজওয়ান। অতঃপর বলল, ঠিক আছে, আমি দেখছি। জুনিয়র অফিসার প্রদীপকে কল করল রেজওয়ান। হ্যালো প্রদীপ। ইয়েস স্যার। ডিএনএ টেস্ট করা শেষ হয়েছে? না স্যার, সময় লাগবে। ভিকটিমের পরিবার আপনার সাথে দেখা করতে চাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। রেহানার আহাজারি কমেছে কিছুটা। রেজওয়ানকে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। ওই মাইয়া কই স্যার? কোনো মেয়ে? যার জন্য আমার চৈতি মরল? মাহা? রেহানাকে ধমক দিল জামান।
কি শুরু করলি রেহানা? চুপ কর। ভাইজান, আপনি আমারে চুপ করতে বলেন? আপনি তো নিজেও জানেন চৈতি ওই মায়ার লগেই সিলেট গেছিল। সব দোষ ওই মায়ার ভাইজান। আমি ছাড়তাম না। কেস করমু। ক্ষতিপূরণ চাই আমার। কত বড় ক্ষতি হইয়া গেল ভাইজান? বলে আবারও কান্নায় ভেঙে পড়লেন তিনি। এতক্ষণে রেজওয়ানের কাছে বিষয়টা স্পষ্ট হল। চৌকস মস্তিষ্ক বুঝে গেল ক্ষতিপূরণ পাওয়ার লোভেই এই নাটক। তবে গম্ভীর সুরে সে জিজ্ঞেস করল, আপনি এতটা সিউর কি করে যে মাহায়ের সাথে যুক্ত? ভরকালেন রেহানা। ভীতু চেহারায় বললেন, মানে আপনি হয়তো যুক্ত আছেন কাজটার সাথে। মাহা যদি কিছু করে থাকে তাহলে মাহার সাথে আপনিও যুক্ত আছেন। কি সব আবোল তাবোল বলছেন স্যার? আমি কেমনে যুক্ত থাকব? এখন আবোল তাবোল লাগছে কেন? আপনি তো পুলিশ না, তাহলে আপনি বুঝলেন কি করে অপরাধীকে? ধরাই যায় আপনিও অপরাধী। এই জন্যই সবটা জানেন। অপরপক্ষের সাথে মনোমালিন্যের কারণে দায় চাপাতে চাচ্ছেন। স্তব্ধ হয়ে গেল রেহানা। বুঝতে পারল চৌকস লোকের সামনে সে নিতান্তই শিশু। সব আহাজারি বন্ধ হয়ে গিয়েছে তার। রেজওয়ান আর কথা বাড়াল না। এগিয়ে গিয়ে জামান সাহেবের পাশে বসল আবারও। ঘুমের মাঝে মনে হচ্ছে একটা শক্ত হাত গলা চিপে ধরেছে মাহার। সে চিৎকার। মাহা চিৎকার করে উঠে বসল। নার্স নাজমা বিরক্ত হলেন। মাহা উঠে বসে হাঁপাচ্ছে। পানি, পানি। নার্স নাজমা পানি এগিয়ে দিলেন। সকাল 8টা বাজে। চারিদিকে রোগী আর আত্মীয় স্বজনের আহাজারির আওয়াজ। নিজেকে ধাতস্থ করতে সময় নিল মাহা। গলাটা প্রচুর ব্যথা করছে তার। ঢকঢক শব্দ তুলে পানি খেল সে। পানি গিলতে বড্ড কষ্ট হচ্ছে। পানির মগটা পাশে রেখে আশেপাশে তাকাল মাহা। ততক্ষণে নার্স নাজমা বেরিয়ে গেছেন। মাহার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। উঠে দাঁড়াল মাহা। বেরিয়ে এলো কেবিন থেকে। মাথায় উড়না পেঁচিয়ে নিজেকে ঢেকে নিল। উদ্দেশ্য মর্গে যাবে। 3তলা থেকে 2তলায় নেমে এলো মাহা। দুই পাশেই যাওয়ার রাস্তা। মাঝ বরাবর সিঁড়ি। ডানে যাবে না বাঁয়ে? দ্বিধায় পড়ল সে। ডানে যাওয়ার সিদ্ধান্ত নিল। পা বাড়ানোর আগেই পুরুষালী আওয়াজ, মাহা। রেজওয়ান সিঁড়িতে দাঁড়িয়ে। উঠে মাহার কাছে এসে দাঁড়াল। নরম কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? মাহা মাথা নিচু করে রইল। আস্তে করে বলল, আমায় বাড়ি নিয়ে চলুন রেজওয়ান ভাই। ঠিক আছে, চলো। হাঁটতে পারবে? হুম। ব্যাস, কথা এতটুকুই। রেজওয়ানের সাথে বাইরে এসে দাঁড়াল মাহা। তুমি দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। মাহার বেহায়া হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করছে। কি এক তৃষ্ণা মিটাতে চাচ্ছে। ঝাঁকড়া চুলের মানুষটা কি তবে মন বন্দি করার অদ্ভুত ক্ষমতা রাখে? মর্গে যাওয়ার কথা ভুলে গেল মাহা। কেবল সেরিব্রামে ঘুরে বেড়াচ্ছে ভারী পুরুষালী কণ্ঠের মানুষটার কণ্ঠ। ডক্টর ফায়রাজ সার্থক। হর্নের আওয়াজে ধ্যান ভাঙল মাহার। গাড়িতে উঠো। হুম বলেই গাড়িতে উঠে পড়ল মাহা। হসপিটাল ছেড়ে গাড়ি চলে যাচ্ছে বহুদূর। আবারও হৃদয় নিঙড়ানো ব্যথা অনুভব করল মাহা। তাদের গাড়ি বের হওয়ার সময় পাশ দিয়েই ভিতরে ঢুকল সার্থকের গাড়ি। ভোরের দিকে মাহার পাশ থেকে উঠে জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল তাকে। রেজওয়ান আপনমনে গাড়ি চালাচ্ছে।
ভালোবাসার মানুষ পাশে বসলে হৃদয় হয়ে উঠে প্রজাপতির মতো, উড়ে বেড়ায় দিগন্ত থেকে দিগন্তে। রেজওয়ানের মনেও লেগেছে সেই হাওয়া। হৃদকম্পন বেড়ে গিয়েছে কয়েক গুণ। বিড়বিড় করল রেজওয়ান, কবে তুমি আমার হবে? মুখের অভিব্যক্তি সব সময়ের মতো। দেখে বুঝার উপায় নেই তার ভিতরে কি চলছে। মাহার অবশ্য এসব খুঁজার সময় নেই। সে চেয়ে আছে বাইরে, সাদা ধবধবে আকাশের পানে। মনের বিরুদ্ধে সে লড়ছে নাকি মন তার বিরুদ্ধে লড়ছে? গাড়িটা থেমে গেল। বাকিটা পথ হেঁটে যেতে হবে। রেজওয়ানের জরুরি কাজ আছে, থানায় যাওয়া প্রয়োজন। বাকিটা পথ ইচ্ছে ছিল একসাথে যাওয়ার। মানুষের কিছু কিছু ইচ্ছে অপূর্ণ থেকে যায়, একেবারে নীরবে নিভৃতে। মাহা, আমার কাজ আছে। বাকিটা পথ তুমি একা যেতে পারবে? পারবো ভাইয়া। ঠিক আছে, সাবধানে যেও। আর মা অনেকদিন যাবৎ তোমার কথা বলছিলেন। বিকালে যদি পারো তাহলে একটু মায়ের সাথে দেখা করে এসো। আচ্ছা, তাহলে আমি যাই। কথোপকথন শেষে মাহাকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে চলে গেল রেজওয়ান। মাহা চলেছে বাড়ির পথে। হঠাৎ করেই রাস্তায় পা রাখার পর বাবার জন্য মন কেমন করে উঠেছে মাহার। দ্রুত বাড়ির দিকে ছুটল মাহা। 47। স্যার, মি শাওন এই কেস থেকে বিরতি নিতে চাচ্ছেন। উনার স্ত্রী অন্তঃসত্ত্বা। প্রলয় খানিকটা মনক্ষুণ্ণ হলেন, যদিও তার কঠিন চেহারায় সেই অভিব্যক্তি প্রকাশ পেল না। উনি অনেক ভেবে চিনতে 3 জন তেজস্বী পুলিশ অফিসার নিযুক্ত করেছিলেন। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, সম্পূর্ণটা বলুন রেজওয়ান। প্রলয় তেজস্বী মস্তিষ্কের মানুষ, রেজওয়ান ভালোই জানে। তাই বলল, স্যার, আমরা মিস তাজকে আমাদের সাথে নিতে চাচ্ছি। কথাটা শুনে ডানহাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালের একপাশ ঘষলেন প্রলয়। এটা তার মুদ্রা দোষ। কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল রেজওয়ান। কেস নিয়ে কিছু কথা বলে বাইরে বেরিয়ে এলো সে। অনেক পরিকল্পনা করতে হবে। মোবারকের কল। সালাম, মি রেজওয়ান। সালাম। আমি সিলেট পুলিশের সাথে যোগাযোগ করেছি। কিছুক্ষণের মাঝেই টিম নিয়ে বেরিয়ে পড়ব স্পটের উদ্দেশ্যে। গুড। মি মোবারক, খেয়াল রাখবেন একটা ক্লু। একটা ক্লুই পারে আমাদের সঠিক দিশা দেখাতে। সর্বাত্মক চেষ্টা করব মি রেজওয়ান। আপনি মিস তাজের সাথে কথা বলে নিবেন। আমাদের প্ল্যান অনুযায়ী এগুতে হবে। জি। কথা শেষে কল কেটে দিল রেজওয়ান। কোত্থেকে কি শুরু করবে কিছুই বুঝতে পারছে না সে। এটা অনেকটা অন্ধকারে সুই খোঁজার মতো। নিজের চেয়ারে বসে ঘটনাটুকু বিশ্লেষণ করল রেজওয়ান। মাহাচৈতির সিলেট ঘুরতে যাওয়া। হঠাৎ করেই রাতের বেলা মাহার ফোন। চৈতির হারিয়ে যাওয়া। চৈতির খোঁজ করা। মাহার সবকিছু ভুলে যাওয়া। আগুন পাহাড় থেকে একটা অজানা নারীর পায়ের অংশ খুঁজে পাওয়া। প্রাথমিক শনাক্তকরণে যা বোঝা গেল এটা চৈতির দেহের অংশ। খুনের ধরন সেই 2012 সালের সিরিয়াল কিলার মাতব্বর শরীফের মতো। কিন্তু এটা কি করে সম্ভব? মাতব্বর শরীফ তো জেলে। তার বিচার কাজ এখনো ঝুলে আছে। তাহলে কে আছে এর পিছনে? আদৌ মাতব্বর শরীফ কি আসল খুনি?
নাকি তাকে কেবল ব্যবহার করা হয়েছে? ঘটনার পিছনের ঘটনা কি? কিন্তু শরীফকে ধরার পর থেকেই তো খুন বন্ধ হয়েছিল। তাছাড়া আজিজ ছিলেন 2012 সালের ঘটনার তদন্তে। সমস্ত উত্তর মিলত তার কাছে। তিনি তো মৃত। উনার মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে। সেটা কি আদৌ অ্যাক্সিডেন্ট? অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রেজওয়ানের মস্তিষ্কে। একটারও সঠিক উত্তর নেই। আঙুলের ডগায় কলম নিয়ে একমনে চিন্তা করছিল রেজওয়ান। আসব, মি রেজওয়ান। মিস তাজ এসেছেন। মাথা তুলে তাকালো রেজওয়ান। বলল, আসুন মিস তাজ। তাজ চেয়ারে এসে বসলেন। 28 বছর বয়সী চৌকস পুলিশ অফিসার। মুখে টানটান ভাব। গায়ে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। চুলে খোপা। শান্ত চেহারার এই তরুণী ভয়ঙ্কর। যতটা শান্ত তাকে দেখা যায় ততটাই অশান্ত তিনি। আসামির কলিজা কেঁপে উঠে দ্বিতীয়বার তার সাক্ষাৎ পেলে। প্রথমবার তাকে অবলা ভেবে অনেকেই ভুল করে। যারা আসল রূপ দেখেছে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় এই নারীর দ্বিতীয় দর্শনে। ঘোড়া দৌড়ে স্বর্ণপদক জয়ী এই তেজস্বী। 48 চলে গেছেন মানে? উনি সকালে পুলিশ অফিসারের সাথে চলে গেছেন। নার্স নাজমার কথায় অনেকটা অবাক হল সার্থক। মানে মাহা তাকে না বলে চলে গেল? মাহার কাছে এতটা পর সার্থক আবার পালালো তার থেকে? সেই প্রথমবারের মতো এবারেও। দীর্ঘশ্বাস ফেলল সার্থক। নিজের চেয়ারে হেলান দিল এবার। নার্স নাজমা দাঁড়িয়ে আছেন। স্যার, আমি কি আসতে পারি? হুম। গম্ভীর শোনায় সার্থকের গলার আওয়াজ। কি ভেবে চোয়াল শক্ত হয়ে এলো তার। পুলিশ অফিসার মানে? রেজওয়ানের সাথে বেরিয়েছে মাহা। অজানা কারণে সার্থক রেজওয়ানকে পছন্দ করে না। মাহার প্রতি রেজওয়ানের দৃষ্টিভঙ্গি অন্যরকম। মাহার কাছে রেজওয়ানকে দেখলেই সার্থকের রাগ উঠে যায়। প্রচণ্ড রকমের রাগ। শান্ত, ঠান্ডা মস্তিষ্কে রক্তের বুদবুদ ফুটে যেন। তোমাকে আমি না হয় ছিনিয়ে নিলাম দুনিয়া থেকে। এই মিনিট কয়েকের পথটাও 1000 মাইলের লাগছে মাহার কাছে। রাস্তাটা শেষ হচ্ছে না যেন। ধীর পায়ে দুর্বল শরীরে বাড়ির সামনে পৌঁছালো মাহা। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কান্নার আওয়াজ পেল সে। বাবার জন্য মন কেমন করে উঠল মাহার। নিজের কথা না ভেবে দৌড়ে উপরে উঠছে মাহা। এই পৃথিবীতে একমাত্র আপন মানুষটা কি ঠিক আছে? 3 তলা পেরিয়ে 4 তলায় উঠতেই আহাজারি স্পষ্ট হল মাহার কাছে। দিনা কাঁদছেন। সেই সাথে মাহার সৎ ভাই মাহিন, বোন দিয়ারও কান্নার আওয়াজ ভেসে আসছে। ভিতরে প্রবেশ করল মাহা। ড্রয়িং রুমে কিছু মানুষের ভিড়। মাহা হতভম্ব হয়ে দৌড়ে গেল বাবার ঘরের দিকে। খাটের উপর আজাদ হোসেন শুয়ে আছেন। আর হয়তো কোনো দিন চোখ খুলে তাকাবেন না তিনি। ঘরে আমেনা, দিয়া, মাহিন, দিনা, এশা সহ অনেকে। কিছুক্ষণ আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজাদ হোসেন। মাহা অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল বাবার নিথর দেহের দিকে। চোখ ফেটে জল বেরুল না এবার। হৃৎপিণ্ড নিমিষেই পাথর হয়ে উঠল তার। চোখ দুটো ইটের খণ্ড। সবাই কান্না করছে। সে চেয়ে আছে। তার চোখে কোনো পানি নেই। গলায় কোনো আওয়াজ নেই। দিনা হঠাৎ খেয়াল করলেন মাহাকে। আহাজারি থামিয়ে এসে মাহার সামনে দাঁড়ালেন। কিছু বুঝে উঠার আগেই গালে চড় পড়ল মাহার। মাহা কোনো প্রতিক্রিয়াই করল না। তাকিয়ে রইল নির্নিমেষ।
তুই রাস্তায় মরতে পারলি না? আমার স্বামীকে খাইয়া শান্তি হয় নাই তোর? আরও খাইতে চাস? আমাকে খাবি? নে, আমাকে খা। মুখপুরি গিল আমারে। দিনা চিৎকার করে উঠলেন। আমেনা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন দিনাকে। মা, শান্ত হ। কেমনে শান্ত হই? আজ কেবল এই কলঙ্কিনীর কারণে আমি বিধবা হইছে। আমি মাইরা ফেলব ওরে। দিনা আবারও তেরে এলেন মাহার দিকে। মাহা ঠায় দাঁড়িয়ে। কোনো নড়চড় নাই। এদিকে কয়েকজন মিলেও ধরে রাখতে পারছে না দিনাকে। এবারে দিনার বড় ভাই অর্থাৎ এশার বাবা এগিয়ে এসে থামাতে চাইলেন দিনাকে। দিনা থামলেন না। কারো কথা শুনলেন না। মাহার হাত ধরে টানতে টানতে নিচে নেমে এলেন। মাহা অনুভূতিহীন। দুপুর গড়িয়ে বিকেল। মাহা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একমনে। কোনো অনুভূতি নেই, কোনো অভিব্যক্তি নেই। নির্বিকার মানবী। বসন্ত এসেছে নির্মল ধরায়। হালকা হাওয়া বইছে। সাই সাই করে পাশ দিয়ে ছুটে চলেছে চলন্ত গাড়ি। সবাই সবার মতো ব্যস্ত। গমগমে আওয়াজ, চেঁচামেচি, গাড়ির হর্নের শব্দ, হকারের হাঁক দেওয়ার শব্দ, শিশুর কান্নার শব্দ, কাকের কাকা, মানুষের কথাবার্তা। সব মিলিয়ে একত্রিত হয়ে তৈরি করেছে এক ঝিমঝিম শব্দ। শব্দের রয়েছে নিজস্ব বলয়। অদৃশ্য এক বলয়। সেই বলয়ের কারণেই হয়তো মাহার কানে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসছে। পিছন পিছন একটা কালো হাইস অনেকক্ষণ যাবৎ আসছে। অর্ধজাগ্রত, জীবন উদাসী মাহা হয়তো তা খেয়ালও করেনি। নীরব হল রাস্তা। জনমানবশূন্য রাস্তায় প্রবেশ করতেই পিছন থেকে দ্রুত বেগে ধেয়ে আসলো গাড়িটা। কিছু বুঝে উঠার আগেই টেনে নিয়ে গেল ভিতরে। মাহার ক্লান্ত, বিধ্বস্ত শরীর প্রতিবাদ করতে চাইল খানিকটা। জুৎসই হল না। জ্ঞান হারালো মাহা। হসপিটালের বড় ঘড়িটা টং টং করে শব্দ করে উঠল। জানান দিচ্ছে রাত 12টা ছুঁয়েছে সময়ে। আজ দিনটা অনেক ব্যস্ততায় কেটেছে রেজওয়ানের। ইন্সপেক্টর তাজের সাথে ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা সহ নানা কাজ। ডক্টর ওয়াসিফের সাথে একটু আলোচনা প্রয়োজন। হাসপাতালের নিচতলায় ফরেনসিক ল্যাব। প্রধান ফটক দিয়ে ঢুকে পশ্চিম পার্শ্বে কিছুদূর হাঁটতে হয়। এদিকটায় নীরব। জুতোর সাথে টাইলস লেগে হাঁটার দারুণ শব্দ হচ্ছে। ঠক ঠক ঠক। ফরেনসিক ল্যাবের দরজাটা সাদা রঙের। কাচের তৈরি। দরজা খোলাই। দরজার বাইরে রেজওয়ানকে দেখে হাঁক ছাড়লেন ওয়াসিফ। আসুন, মি রেজওয়ান। বহু জিনিসপত্রে সাজানো গোছানো, ছিমছাম ঘর। কেমিক্যাল, পরীক্ষা করার যন্ত্র। ছুরি, হাতুড়ি সহ নানা জিনিস। একটা টেবিলে চৈতির ছিন্ন পা এবং অপর পাশে উদ্ধারকৃত আলামতসমূহ। রেজওয়ান পাশে গিয়ে দাঁড়াল। ডিএনএ রিপোর্ট আসতে কতদিন সময় লাগতে পারে? ডক্টর, আরও 5 দিনের মতো লাগবে। ল্যাবে তাদের ছাড়াও আরও 2 জন উপস্থিত। মোহাম্মদ জুলফিকার, সে ইন্টার্নি করছে, আর ডক্টর মিনহাজ। দীর্ঘক্ষণ চৈতির পা পর্যবেক্ষণ করলেন ডক্টর ওয়াসিফ। অতঃপর বললেন, আপনাকে জরুরি একটা কথা বলার ছিল মি রেজওয়ান। জি, বলুন। আপনি আমার সাথে আসুন। ডক্টর ওয়াসিফের পিছু পিছু ফরেনসিক ল্যাবের ভিতর আরেকটা দরজা দিয়ে ছোট একটা ঘরে ঢুকল দুজনে। ঘরের একপাশে 3 থাকের ওয়ার্ড্রবের মতো ফ্রিজ। ঘরের 3 ভাগের 2 ভাগ ফ্রিজ। অপরদিকে কাঠের তৈরি থাক। তাতে কেমিক্যাল ভরপুর শতখানেক কাচের কৌটা। সেখানে ডুবিয়ে রাখা লাশের চোখ, হৃৎপিণ্ড,
কিডনি সহ অন্যান্য অঙ্গাণু। ঘরের মাঝে একটা কাঠের পুরানো টেবিল। ওয়াসিফ ঘরের লাইট জ্বালিয়ে দিল। আপনাকে কিছু দেখাতে চাচ্ছি মীর রেজওয়ান। আশা রাখছি আপনার ইনভেস্টিগেশনে তা সাহায্য করবে। রেজওয়ান কিছুই বলল না। বর্তমানে হাতের কাছে যা পাবে তাই অনেক। একটা ক্লু, কেবলমাত্র একটা ক্লুর সন্ধান চাচ্ছে রেজওয়ান। বর্তমানে সে এবং তার টিম এমন পর্যায়ে আছে তাতে কি রেখে কি করবে বুঝা দেয়। কি থেকে কি শুরু করবে। সন্ধ্যার দিকে ইন্সপেক্টর মোবারকের সাথে কথা হয়েছিল তার। ঘটনা স্থান বারবার খুঁজেও কোনো তথ্য মোবারক পাননি। 50 অন্ধকার ঘর, কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ। মাহার জ্ঞান ফিরল, কিন্তু আকস্মিক অন্ধকারে মস্তিষ্ক ধাক্কা অনুভব করল। আলোর সন্ধান চায় সে। দুর্বল ক্লান্ত শরীর নিয়ে ঢুকরে উঠল মাহা। চিৎকার করল পাগলের মতন। কেউ আসে না, কেউ না। পিছনে কিসের পাটাতন মাহার জানা নেই। তাতে হেলান দিল মাহা। কানে ভেসে এলো ব্রিটিশ এক্সেন্টে আওড়ানো কিছু বলি। কি বলছে বুঝতে পারছে না মাহা। অন্ধকার শয় এসেছে চোখে। মাহার মনে হলো এমন ঘটনা তার সাথে আগেও ঘটেছে, এবং সেটা দেজা ভু নয়। এরকম বন্দি অবস্থায় ছিল সে। আধা জাগ্রত আধা অবচেতন মাহা মস্তিষ্কে চাপ প্রয়োগ করল তীব্রভাবে। তাতে জোরালো চিনচিন ব্যথার সৃষ্টি হয়েছে। মাহার সেদিকে খেয়াল নেই। আবছা স্মৃতিগুলোকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে যে। স্মৃতিকে বারবার মনে করতে থাকলে স্মৃতিটি যে নিউরনে সংরক্ষিত আছে সেটার সিনেপস বারবার আন্দোলিত হয়। যত বেশি সিনেপস আন্দোলিত হবে সেই স্মৃতি তত শক্তিশালী হবে। মাহার ক্ষেত্রে তা হচ্ছে না। সিনেপস আন্দোলিত হচ্ছে তবে কিছু মনে পড়ছে না। মাথায় দু হাত চেপে ধরে আবার চিৎকার করে উঠল মাহা। এবার মস্তিষ্কে জোর চালালো না। পিছনে শক্ত পাটাতন, হয়তো এটা দেয়াল, তাতে মাথা হেলিয়ে দিল। চোখ বুজে গেল তার। নিউরন আন্দোলিত হচ্ছে ধীরে ধীরে। মাহার মস্তিষ্কের কিছু নিউরন চাইলেও সম্পূর্ণরূপে আন্দোলিত হতে পারছে না। কিছু একটা যেন ধরে রেখেছে তাদের। চোখ বুঝল মাহা। ফিরে গেল কিছুদিন পূর্বে। বিকেলে বাইরে বের হয়েছিল মাহা, চৈতি। পরের ঘটনা অন্ধকারে ছেয়ে আছে। চোখের সামনে আবছা অন্ধকার। মাহার নাম ধরে চিৎকার করে ডাকছে কেউ। আশেপাশে জঙ্গল, দূরে বিশাল বিশাল পাহাড়। বড় একটা মেহগনি গাছের পিছনে লুকিয়ে মাহা। বারে বারে তার নাম ধরে চিৎকার করছে কেউ। কান খাড়া করল মাহা। এই আওয়াজ তো চৈতির। গাছের পিছন থেকে বেরিয়ে এলো সে। দূরে শিয়াল ডাকছে, হুক্কা হুয়া। গায়ে কাটা দিয়ে উঠল মাহার। সে এগিয়ে গেল সামনে। অন্ধকার নেমে এসেছে চারপাশে। মাহা হাঁটছে। কাঙ্ক্ষিত ডাক থেমে গেল। মাহার মুখ পিছন থেকে শক্ত করে কেউ ধরেছে। ছটফট করছে মাহা। ছাড়াতে পারছে না। টানতে টানতে কেউ তাকে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। কাঠের ঘর, একটা হারিকেন ঝালানো কেবল। তাকে ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে দিয়ে দরজা আটকে দিল পুরুষালী রুক্ষ হাত। মাহা অনবরত চিৎকার করছে আর দরজা ধাক্কাচ্ছে। না, কেউ খুলছে না। বদ্ধ জায়গায় অসম্ভব খারাপ লাগে মাহার। ক্লস্ট্রোফোবিয়ায় আক্রান্ত মাহা কোনো দিন মানতে চায়নি তার কোনো বিষয়ে ফোবিয়া থাকতে পারে। একসময় শ্বাস বন্ধ হবার উপক্রম। অতঃপর সব অন্ধকার। যখন জ্ঞান ফিরালো তখন বোধহয় বাইরে গভীর রাত। নিশুতি রাতের কান্না ভেসে আসছে।
হরেক রকম প্রাণীর ডাক ভেসে আসছে বাহির থেকে। মাহা ঘরে দুজন মানুষের অস্তিত্ব অনুভব করল। বাইরে একটা হারিকেন জ্বলছে। সেই আবছায়া আলোর ছিটেফোঁটা ভিতরে প্রবেশ করছে কেবল। ব্রিটিশ অ্যাকসেন্টে একজন লোক কি যেন বলছে। তার পাশে বিশালদেহী আরেকজন। বিদেশি লোকটার নীল চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। মাহা চিৎকার করার আগেই তার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দিল লোকটা। মাহা একটা সূক্ষ্ম জ্বালা অনুভব করছে ঘাড়ে। মনে হচ্ছে ঘাড়ের ভিতর শিরা দিয়ে রক্ত চলাচলের পাশাপাশি সুইও চলাচল করছে। ৫১ সুইগুলো চলাচলের সময় যেন একটা করে তীক্ষ্ণ আঘাত করে যাচ্ছে ঘাড়ে, নির্দিষ্ট জায়গায়। মাহা অর্ধচেতন হয়ে পড়ল। বিদেশি লোকটাকে দেখা যাচ্ছে না। মাহা বুঝে গেল, কারণ অন্ধকারে নীল জ্বলজ্বলে চোখ দেখা যাচ্ছে না। মাহা কাঠের ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে, চোখ বুজা তার। হঠাৎ খেয়াল করল বিশালদেহী লোকটা নিজের একটা হাত এগিয়ে তার শরীরে স্পর্শ করতে চাচ্ছে। ধারালো দাঁতে নিজের সর্বশক্তি দিয়ে লোকটার হাতে কামড় বসিয়ে দিল মাহা। লোকটা চিৎকার করে উঠেছে। কাঠের ঘরের দরজা খোলা। মাহা সবকিছু ভুলে দৌড়ে বাইরে বেরিয়ে এলো, দিকবিদিকশূন্য হয়ে দৌড় দিল প্রাণপণে। নিজের অস্তিত্বের লড়াই, নিজের সম্ভ্রম বাঁচানোর লড়াইয়ে জয়ী হল মাহা। পিছনে লোকটা দৌড়ালেও এখন নেই। জঙ্গল পেরিয়ে পাকা রাস্তায় উঠে গেছে সে। তারপর আবার দৌড়। পরে কি হলো মাহা জানে না। যখন চোখ খুলল মাহা তখন পাশে পেয়েছে রুমানা সহ তার বাড়ির মানুষদের। বর্তমান অতীত মিলে একাকার। মাহা এখন কোথায় আছে জানে না। মনে হলো প্রিয় একটা পুরুষালী হাত তার গালে নরম করে চাপড় মারছে। নরম কণ্ঠে তাকে ডাকছে। মাহার চোখ খুলতে ইচ্ছে করছে না। উষ্ণ বুকে মাথা দিয়ে থাকতে ইচ্ছে করছে সহস্র দিন, সহস্র মাস, সহস্র বছর। সার্থক এক হাতে মাহাকে বুকে নিয়ে অপর হাতে ড্রাইভ করছে। মাহার মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল সে। একটা ফোন পেয়েই এই রাস্তায় ছুটে এসেছিল। ঘুমের মাঝেই কি যেন বিড়বিড় করছে মাহা। সার্থক আবার চুমু খেল। এই মেয়েটাকে পারলে বুকের ভিতরেই রেখে দিত সে। বিশাল আকাশে চাঁদ উঠেছে। হাওয়া বইছে মৃদু। মাহার দুচোখের পাশ ঘেঁষে জল গড়িয়ে পড়ছে। সার্থক শুষে নিল তা। মাহার কানে কানে বলল, তোমার সকল কষ্টগুলো আমার, আমার সকল সুখগুলো তোমার। মাহা অবচেতন অবস্থায় আরো গাঢ় করে জড়িয়ে ধরল সার্থককে। মাথা ঠেকিয়ে দিল সার্থকের চওড়া বুকে। সার্থকের ঠোঁটে ঈষৎ হাসির রেখা দেখা দিল কি। চাঁদের সাথে মেঘেদের অবাধ খেলা হচ্ছে আকাশে। কখনো কখনো দুষ্টু মেঘের দল ঢেকে দিচ্ছে চাঁদকে, কখনো বা সরে যাচ্ছে। যেমনটা মাহার চুলগুলো তার সাথে করছে। খোলা কোকড়া চুলগুলো কখনো তার মুখ ঢেকে দিচ্ছে, কখনো বা সরে যাচ্ছে। সার্থক চাঁদের পানে তাকালো একবার, আবার তাকালো তার অলোকানন্দার দিকে। মুচকি হাসি উপচে করল গম্ভীর মুখটায়। আবার চাঁদের পানে তাকিয়ে সে বলল, এই যে মেঘেরা, আমার চাঁদ বেশি সুন্দর। মেঘের দল রাগ করল না। আকাশের চাঁদটাকে ঢেকে দিল তারা। যেন বুঝিয়ে দিল, হুম, তোমার চাঁদ বেশি সুন্দর ছেলে।
চলবে।